গুড ইভিনিং। শুনতে পাওয়া যাচ্ছে? গুড ইভিনিং স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। কোহেলি কি বলছিলে, ক্লাস রেকর্ড করছি কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ, রেকর্ড করছি। আচ্ছা আচ্ছা। তোমাদের প্রথম এক্সাম কি আছে? 11 পেপারই আছে না? 11, 12, 13, 14 এরকম পরীক্ষায় আছে না? হ্যাঁ স্যার, 12 আছে প্রথম। কত তারিখ পড়ছে জানো 11-12টা? 26 26শে ডিসেম্বর। 26শে ডিসেম্বর 11-12। দাঁড়া মিনিট। ইউনিভার্সিটি না মানে যা খুশি তাই করে। রুটিন দিয়ে দেয়, তারপর চেঞ্জ করতে থাকে, কারেকশন করতে থাকে। 26, 27, 28, 29 এই চারটা ডেটে না সরকারি চাকরির পরীক্ষা আছে। জানি না কি হবে। কবে কবে আছে তোমাদের বললে? 11-12টা 26। 11-12 26 তারিখ, আর 28 তারিখে আছে 13 14। যাক, বললাম 26, 27, 28, 29 এই 4 দিন গভর্নমেন্ট জবের পরীক্ষা আছে। হ্যাঁ স্যার, কিসের আছে পরীক্ষা? আরআরবি টেকনিশিয়ান। দেখা যাক, জানি না, অনেকে মেল করছে ইউনিভার্সিটিতে জানাচ্ছে যাতে পোস্টপোন আর করা কি হয়। আছে স্যার? আর কিছু কিছু আছে, ডেট পড়েছে। আমাদের যেমন নেট সেটটা আগে আছে, নেট সেটটা 15 ডিসেম্বর আছে। আর পরে হতে কোনো পরীক্ষা ডেট এখনও দেয়নি, আবার দেখবে ডিসেম্বরে দিয়েছে। ডিসেম্বরে অনেক পরীক্ষাও পড়ে। স্বাভাবিক চিরাচরিত যে নিয়মগুলো ইউনিভার্সিটি তাড়াহুড়ো করে একটা রুটিন যে কোনো দিয়ে দেয়, আর তারপরে নিজের মতো করে কারেকশন করতে থাকে। তোমাদের ভাগ্য এগোতেও হবে। এগোবে না, পরীক্ষা কোনো দিনই এগোয় না, পেছোয়। তোমাদের ভাগ্য যদি ভালো থাকে তাহলে এই 4টা পেপার দেখবে মার্চে ফেলে দিয়েছে বা ফেব্রুয়ারি শেষে ফেলে দিয়েছে, এরকমও হতে পারে। দেখা যাক, আশা করে থাকো না। আশা এটাই রাখো যে তোমাদেরকে। খারাপ স্যার, পরীক্ষা হয়ে গেলে তো ভালো। হ্যাঁ, তোমাদের যেগুলো নিয়ে বেশি চাপ ছিল, ডিএসবিজি পেপারগুলো, ওগুলো পরে আছে, মাঝে গ্যাপ আছে ওগুলোর। তো অসুবিধা হবে না, সব কিছুই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। 3 মাস পরীক্ষা স্যার, দেখুন পুরো একদম এরকম বাজে। তো প্রতি বছরই হয় এদের। আসলে এতগুলো ব্যাচ থাকে না, এটা পিজি নয়, গ্র্যাজুয়েশন। তো গ্র্যাজুয়েশনে এতগুলো ব্যাচ আর এতগুলো সাবজেক্ট, তার জন্য সমস্যা প্রচুর হয়। তোমাদের যে পেপারগুলো একটু একটু কম কম আলোচনা হয়েছে সেগুলো এবার আলোচনা করব, যেমন ডিএসবিজির ক্ষেত্রে। আর আমার মনে হচ্ছে ওই 14 পেপার সংস্কৃত সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে ইংরেজি সাহিত্যের ইতিহাসটা একটু ওটা পড়াতে হবে। তো নেক্সট ক্লাসে চেষ্টা করব ওটা। তোমাদের আজকে ডিএসবিজি 21 আলোচনা করব, দেখবে পিডিএফ দিয়েছি। পিডিএফে যেটা বড় পিডিএফ আছে ওটাতে কিন্তু সবগুলো তোমাদের নেই। ওখানে দুটো নেবে, বোমযাত্রীর ডায়েরিটা নেবে ওখানে, আরেকটা হচ্ছে মহাকাশের দূত। ঠিক আছে, ওই দুটো ওখান থেকে নেবে, দেখবে দুটো পিডিএফ দিয়েছে গ্রুপে। টেক্সট তো তোমাদের বইয়ে নেই, ঠিক আছে? এই যে ইয়েগুলো, কল্পকাহিনীগুলো, প্রফেসর শঙ্কুর, ও তোমাদের টেক্সটগুলো কিন্তু নেই। পারলে পিডিএফ থেকে টেক্সটগুলো পড়ে নেবে। তো দুটো পিডিএফ দিয়েছি, একটা পিডিএফ হচ্ছে প্রফেসর শঙ্কু আর ম্যাকাও বলে আছে, ওটা দেখবে একটা আলাদা করে আছে। আর মহাকাশের দূত আর বোমযাত্রীর ডায়েরি এগুলো ক্লাস 9-এ সিলেবাসে থাকে। তার জন্যই ওই ক্লাস 9-এর যে বইটা সেটাই তোমাদের দিয়ে দিয়েছি আমি। ওই বইয়ে পাবে বোমযাত্রীর ডায়েরি, মহাকাশের দূত। প্রফেসর শঙ্কু ও ম্যাকাও ওটা আলাদা করে দিয়েছি। আরেকটা আছে তোমাদের শঙ্কু ও ফ্রাঙ্কেনস্টাইন আছে। তো মোটামুটি আহ, এখানে এই তিনটে আগে পড়তে হবে ভালো করে, বোমযাত্রী ডায়েরি, প্রফেসর শঙ্কু ম্যাকা আর মহাকাশের দূত। এই তিনটে পড়িয়ে নিয়ে তোমাদের অন্য একটা মডিউল আলোচনা করব। দেখো, প্রথম মডিউলে দুটো গল্প আলোচনা হয়েছে, লুল্লুটা আলোচনা হয়েছে, আর ভূষণ্ডের মাঠে হয়েছে। ঠিক আছে? আর মডিউল 2 যেটা আছে সেটাতে তিনটে আলোচনা করব প্রথমে। আজকে দুটো আলোচনা করব, বোমযাত্রী ডায়েরি আলোচনা করব, আর প্রফেসর শঙ্কু ম্যাকাউট আলোচনা করব। আর তারপরে হচ্ছে মডিউল 3, 4 এগুলো থেকে দুটো তিনটে করে আলোচনা করলে তোমাদের মোটামুটি সিলেবাসটা কভার করার চেষ্টা করবো এভাবে, ঠিক আছে? আগের ক্লাসে কি যেন হয়েছিল তোমাদের, বাংলাদেশের সাহিত্য পড়েছিলাম না? এর আগের ক্লাসে কি হয়েছিল? হ্যাঁ, বাংলাদেশের সাহিত্য। হ্যাঁ,
তোমাদের কোনো পরীক্ষা নেই তো, এমনি চাকরির পরীক্ষা বা কিছু পড়েনি তো? বিএড ডেট, চাকরির পরীক্ষা, অনেক কিছু পড়ে ডিসেম্বরের এক্সাম টাইমগুলোতে দেখেছি। কেউ কেউ বাইরে ঘোরার জন্য টিকিট কেটে রাখে, আবার সেই সময় আসলে ডিসেম্বর মাসটাই ওরকম থাকে, অনেক কিছু প্ল্যান থাকে, বছর শেষ মাস, এটা এই জন্য তো চাপ থাকে অনেকের, দেখেছি। এটা একটা কথা বলে দিই, এই যে রুটিনটা দেওয়া হয়েছে এটা চেঞ্জও হতে পারে, মানে ফিক্সড, মানে ধরে চলো যে এই হিসেবে আমাকে পড়াশোনাটা কমপ্লিট করতে হবে, কিন্তু চেঞ্জও হতে পারে। এবার তুমি এই রুটিন দেখে নিয়ে তোমার তো কোনো প্ল্যান আছে, ধরো কোনো একটা প্ল্যান আছে যেটা তুমি মার্চে করেছো বা মার্চে করছো, ফেব্রুয়ারি দেখে নিয়ে যে মার্চের আমি 8 তারিখে বা ফেব্রুয়ারির 30 তারিখটা ফাঁকা, 30 তারিখ বলছে 28 তারিখটা ফাঁকা আছে, সেদিন কিছু করলাম, এই ডেটেও পরীক্ষা হতে পারে। কারণ এই প্রথম দিকের পরীক্ষাগুলো যদি চেঞ্জ হয়, যে বললাম 26, 27, 28, 29, এগুলো যদি চেঞ্জ হয়, তো ওই গিয়ে পড়বে কোথায়, ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চের শুরুতে পড়বে। তার জন্যই বলবো যে মার্চ মাস অবধি কোনো কিছু রাখো না, যা রাখবে এপ্রিল থেকে রাখবে। কারণ ফেব্রুয়ারি মার্চও পরীক্ষা পড়তে পারে তোমাদের, ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতেও পরীক্ষা পড়তে পারে ইউনিভার্সিটি, ওটা যদি জানায় তো আশা করি ডিসেম্বর 10 তারিখ অবধি জানাতে পারে। কারণ গোড়ায় গোড়ায় তো জানাবে না, তার আগেই জানাবে। ওদের অ্যাপ্লিকেশন এখন জমা পড়ছে, অনেক স্টুডেন্ট জমা দিচ্ছে যাতে 26 থেকে 29 তারিখের মধ্যে পরীক্ষাগুলোকে পোস্টপোন করা হয়। তো 100-র বেশি হলে এমনিতেই ওরা কিন্তু মানে একটা স্টেপ নেয়। দেখা যাক, সরকারি চাকরির পরীক্ষা হলেই বিশেষ করে স্টেপ নেয়, তাছাড়া এমনিতে কোনো কিছু নেই। আর এটা সরকারি চাকরির পরীক্ষা আছে, কত কি হবে না হবে বলা মুশকিল। আপাতত তোমরা 13, 11, 12, 13, 14 এগুলো কমপ্লিট করে রাখো সেই ডেটের মধ্যে। স্যার 13 পেপারের নোটস কি আর দেবেন না? ক্লাস করো, আমি ক্লাস নোট সব মিলিয়ে তোমাদের কভার করে দেবো সব কিছুই, অন্তত ফার্স্ট ক্লাস যাতে পেয়ে আসতে পারো সেই ব্যবস্থাটা সব কিছু করে দেবো আমি। ক্লাসগুলোও করবে, শুধু নোটের ভরসা থাকো না, ঠিক আছে? আর নোটটা সময় পেলে। আমি তো বলেছি তোমাদের সব কভার করে দেবো, ক্লাসগুলো অন্তত করো। আহ, হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে ক্লাসে অনেকেই থাকছে না, কয়েকজন তো একদম বছরের শুরু থেকে এখন পর্যন্ত ক্লাস জয়েনই করেনি, কেন করেনি জানি না। শুধু নোটটা নিয়ে কি করবে, ক্লাসও তো করতে হবে। আহ, তারপরে আছে আরো কিছু। ঠিক আছে, তো আজকে যেটা আলোচনা করব বললাম যে তোমাদের ডিএসবিজি 21 পেপারের মডিউল 1 থেকে দুটো গল্প হয়েছে, মডিউল 2 থেকে আজকে দুটো গল্প আলোচনা করব। তোমাদের পেপারটার নাম কি বলো তো, ডিএসবিজি 21? কল্পকাহিনী ও ধর্ষণ রোমাঞ্চ। হুম, রহস্য রোমাঞ্চ। কি বললেন? জিজ্ঞাসা করছিলাম, কিছু হয়ে গেছে। কোন পেপার আছে, এই বিষয় কি আছে, এগুলো জিজ্ঞাসা করছিলাম। বই কে কে তোলেনি এখনো ইউনিভার্সিটি থেকে, মানে স্টাডি সেন্টার থেকে? কেউ আছে নাকি? স্যার আমি আছি। যা বাবা, এখনো বই তোলোনি? না স্যার, আমি 3টে বই পাইনি স্যার এখনো। মানে দিয়েছে, আমি সেই সময় বাড়ি যেতে পারিনি, দিয়ে নেওয়া হয়নি আর কি। আর তোমাদের এনএসইউ অ্যাপে এখন পিডিএফও অ্যাভেলেবেল নেই, ওরা কি করেছে জানি না, এবছর পিডিএফগুলোও দিচ্ছে না, এটাও একটা সমস্যা। আসলে আমি তো একজনের কাছে বই নিয়েছি, আহ, দীপ্তির কাছ থেকে, ওরও অসুবিধা হচ্ছে পড়তে হয়তো। তো ব্যাপার হচ্ছে যে বইগুলো দিয়ে দিলেও আবার আমার নোট বানাতে অসুবিধা হবে, নোট বানাতে মানে কি, বইটা মাঝে দরকার হয় কাছে, অনেকের বাড়িতে বই পড়ে থাকে, পড়েই না একদম, অনেকের খুবই জরুরি থাকে। তো পিডিএফ থাকলে আমার পিডিএফই ভালো কাজ হয়, কিন্তু পিডিএফগুলো তোমাদের অ্যাভেলেবেল নেই। যদি কেউ পেয়ে থাকো ডিএসবিজির পিডিএফগুলো, তো পাঠিয়ে দেবে একটু। ডিএসবিজির দুটো আছে মনে হয়, 11 আর 21টা মনে হয় আছে আমার কাছে, 31, 41টা মনে হয় অ্যাভেলেবেল নেই, ওই দুটো মনে হয় অ্যাভেলেবেল নেই। কে যেন ওই দুটো চাইলেও নেই। আমাকে, অহনা চেয়েছিল, পাঠাতে পারেনি আমি। এনএসইউ অ্যাপেও নেই, আর আমার কাছে আগে ছিল, তনুশ্রী বা অনিতা কেউ পাঠিয়েছিল আগে, কিন্তু এখন দেখছি ডিলিট হয়ে গেছে কী করে। আর এনএসইউ অ্যাপও তুলে নিয়েছে, পিডিএফ দিয়েছিল ওরা এনএসইউ অ্যাপে, কিন্তু এখন তুলে হ্যাঁ নিয়েছে। স্যার, দিয়েছেন প্রথম দিকে, এখন আর ওটা শেষের দিকে ইচ্ছে করে তুলেছে না কি জানি, কি ব্যাপার বুঝতে পারছি না।
যাই হোক, দেখো তোমাদের কল্পকাহিনীর ধারাতে যে প্রফেসর শঙ্কু আছে, এটা ক্লাস নাইনে কে কে পড়েছো? নতুন যারা ফ্রেশ ক্যান্ডিডেট, ফ্রেশার, তারা হয়তো পেয়ে থাকবে। শঙ্কু কে কে পড়েছে, মানে স্কুলে পড়েছো সেটার কথা বলছি। হুম, ক্লাস নাইনে তোমাদের হবে এগুলো। আহ, মানে খুব বেশি পুরনো সিলেবাস নয়, আমাদের সময় এগুলো ছিল না। পরের যে ইয়েটা তোমার ব্যাচগুলো সেগুলোতে ছিল, মানে 2011 সালের পরে ছিল, এখনো আছেই। সিলেবাস এবার চেঞ্জ হবে, অনেকটা সময় পার হলো। তো যাই হোক, এই প্রফেসর শঙ্কু, আশা করি টেক্সটগুলো স্কুলে তাহলে তো দারুণভাবে পড়েছো, কারণ ওখানে তো লাইন টু লাইন পড়ায় স্কুলে। আজকে প্রফেসর শঙ্কুর একটা টপিক পুরো ক্লাসে আলোচনা করলো, এইভাবে হয়। তো জানি না কার কতটুকু মনে আছে। ডালিয়া পড়েছে, ডালিয়াকে জিজ্ঞাসা করা হবে। আচ্ছা, প্রফেসর শঙ্কুর ডালিয়া বলে হাত তুলেই ভুল করলাম। প্রথম গল্পটার নাম কি বলো তো, বইয়ের? বনযাত্রী ডায়েরি। এই রে, ডালিয়াকে জিজ্ঞাসা করলাম তো আমি। বনযাত্রী ডায়েরি। ডালিয়াকে জিজ্ঞাসা করলাম, তোমরা বলে দিলে। আচ্ছা, ওই ডালিয়া বলো, প্রফেসর শঙ্কুর বিড়ালটার নাম কি? শুনতে পাইনি মনে হয়। দেখছি। নিউটন। নিউটন নয়, ডালিয়া নাম ছিল। ডালিয়া নাম ছিল বিড়ালটা। ও ভুলে গেছে বলছে না, নিজের নাম ভুলে গেছে। পড়েছো বলছো এগুলো, হাত তুলছো আবার ভুলে গেছো। খেয়াল করে দেখো, অ্যাসাইনমেন্টটাও তুমি যখন সাবমিট করেছো তখনও হয়তো তাকিয়ে দেখোনি, স্যার যা অ্যান্সার দিয়েছে টিক করে দিই। অ্যাসাইনমেন্টে আসেনি এই রিলেটেড কিছু? যে দুটো প্রশ্ন জিজ্ঞাসা করলাম ওই রিলেটেডই এসেছিল দুটো। প্রথম গল্পটার নাম কি এসেছিল না তোমাদের? প্রফেসর শঙ্কু সিরিজের প্রথম গল্পের নাম এটা তো এসেছিল না? আর এটাও এসেছিল যে নিউটন কার নাম, কুকুরের নাম না বিড়ালের নাম না কিসের নাম, এটাও এসেছিল। মনে পড়ছে সবার? তোমাদের অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন থেকেই জিজ্ঞাসা হ্যাঁ, করলাম দুটো। অ্যাসাইনমেন্টে ছিল, অ্যাসাইনমেন্ট বেস ছিল। হুম, তাহলে পরীক্ষাতে এরকমই আসবে 2 নম্বরের কোয়েশ্চেনগুলো। 2 নম্বরের প্রফেসর কোয়েশ্চেনগুলো নাম কি? আমি তোমাদের আগে গল্পগুলো আলোচনা করি সংক্ষেপে, তারপর তোমাদের এগুলো থেকে ছোট ছোট প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো 2 নম্বরে আসতে পারে। তো 2 নম্বরের জন্য আমি কোয়েশ্চেন তোমাদের দিচ্ছি না, কারণ এগুলো বড় প্রশ্ন থেকেই পাবে, আর আলোচনা যেগুলো করছি এখান থেকেই পাবে, আলাদা করে তোমাদেরকে করতে হবে না। লুল্লু গল্পটা আলোচনা হয়েছিল, আশা করি সবাই ক্লাসে ছিলে। ওটা মনে হয় রেকর্ডও দিয়েছি তোমাদের ক্লাসের। আচ্ছা, তো দেখো, সত্যজিৎ রায়ের সৃষ্টি একটা চরিত্র প্রফেসর শঙ্কু। এবার প্রফেসর শঙ্কু কি হচ্ছেন, একজন বিজ্ঞানী। আর মানে দেখো, কিছু জিনিস আছে, বিজ্ঞানেরই কিছু গবেষণা আছে, যে গবেষণাগুলো মানে মূলত মানে অনেকটা অনুমানের ওপর ভিত্তি করে তৈরি হয়। মানে যেটার কোনো প্রামাণ্য তথ্য যুক্তি যখন পাওয়া যায় না বিজ্ঞানের, তারা কি করেন, সেগুলোকে কল্পবিজ্ঞানের শাখা বলা হয়, ওগুলোকে কল্পবিজ্ঞান। মানে যেগুলো প্রমাণিত হয়নি, আবার মিথ্যাও বলে উড়িয়ে দিতে পারি না। যেমন এলিয়েনের আবিষ্কার, এলিয়েনটা আমরা কিন্তু এখন এই বাস্তব সমাজ কি বলবে, এলিয়েন নেই, কিন্তু নেই বলে ওটাকে উড়িয়েও দিতে পারি না মিথ্যা বলে, থাকতেও পারে। এলিয়েন শব্দটাকে ব্যবহার করা হয়েছে জাস্ট বোঝানোর জন্য। হতে পারে যে কোনো পৃথিবীর মতো আরও গ্রহ আছে, আমাদের মহাকাশটাকে মানুষ তো আর আবিষ্কার করতে পারেনি যে কোথায় কি আছে না আছে, যতটা ক্ষমতা আছে ততটা পেরেছে, মানে সময়ের সাপেক্ষ এগুলো ব্যাপার। উম, যখন থেকে মানে এই বিজ্ঞানে অগ্রগতি হয়েছে বা এভাবে যে ইয়েগুলো পাঠাচ্ছে মহাকাশযানগুলো, তারপর থেকে মানে যতটা সময় এগিয়েছে, এই সময়ের মধ্যে যতটুকু করা গেছে, মানে যতটা সীমা অতিক্রম করা গেছে ততটা হয়েছে। এবারে যেটা হয়নি সেটা তো বলাও মুশকিল। এলিয়েন শব্দটা না হয় ব্যবহার করা হলো, অন্য গ্রহে অন্য ধরনের কিছু আমাদের থেকে উন্নত জীবও থাকতে পারে। যদি পৃথিবীর আগে যদি কোনো একটা গ্রহ সৃষ্টি হয়েছে এবং তার মতো যদি আরেকটা কোনো সৌরমণ্ডলের মতো কোনো জিনিস আছে, তো ব্যাপার হচ্ছে যেগুলো প্রমাণ বা যুক্তি কোনো কিছু খাটে না, সেই বিষয়গুলোকে সাহিত্যের শাখার সরঞ্জাম হিসেবে ব্যবহার করা হয়। মানে কি, সাহিত্যে সেগুলোকে নিয়ে নেওয়া হয় এবং সেগুলোকে দিয়ে আরও কিছু অবাস্তব জিনিস, আরও কিছু কল্পনা
এখানে মিশ্রণ করে দেওয়া হয়, এগুলোকে অলৌকিকও বলা যায় না, কারণ এখানে আধ্যাত্মিকতা কিন্তু অ্যাড করা হয় না। খেয়াল করে দেখবে কল্পকাহিনী যেগুলো রয়েছে, কল্পবিজ্ঞানের গল্প, সেখানে আধ্যাত্মিকতা দেওয়া হয় না, কিন্তু সেখানে বিজ্ঞানেরই কিছু ব্যাপার আলোচনা করা হয় যেগুলো এখনও যুক্তি দিয়ে বা প্রমাণ করা যায়নি বা সেগুলোকে অনুমান করা হয়েছে। তো সেই জিনিসগুলোকে বলা হয় কল্পবিজ্ঞানের গল্প। তো সেই কল্পবিজ্ঞানেরই একটা চরিত্র এখানে তৈরি করেছেন সত্যজিৎ রায়, যেটার নাম হচ্ছে প্রফেসর শঙ্কু। তার সঙ্গে বেশ কিছু ঘটনা ঘটেছে এবং তার কথাগুলো যখন শুনবো তখন কিছু কিছু অবাস্তব মনে হবে। এবারে সেটাকে খেয়াল করে দেখবে, যেটাকে অবাস্তব মনে হচ্ছে সেটা যে পুরোটাই অবাস্তব সেটাও নয়, কিছু কিছু জিনিস আছে যেগুলো সত্যি থাকতেই পারে। যে একটা বিড়ালের খাবারের নাম আছে ফিশ পিল নাম আছে, যে ওই একটা ট্যাবলেট খেলে এতদিন খিদে লাগবে না। তো ভবিষ্যতে কিছু ট্যাবলেট তৈরি হতেই পারে যে মানুষ এই ট্যাবলেটটা খেয়ে নিল, 10 দিন তার খিদে পাচ্ছে না। সাইড ইফেক্টটা পরের ব্যাপার, কিন্তু হতে পারে এরকম। বা এখনও আছে কিছু কিছু খাবারের ট্যাবলেট আছে যেটা তোমার খিদে পাবে না, যদিও ওগুলো সাইড ইফেক্ট আছে, কিন্তু এমনও খাবার তৈরি হবে যে একটা ট্যাবলেট খেলে। তো ব্যাপার হচ্ছে এইগুলো পুরোপুরি কিন্তু মানে অবাস্তব বলে উড়িয়ে দিয়েও যায় না। এর সঙ্গে স্যার ওই ট্যাবলেট তো আছে স্যার, যেখানে বন্যা টন্যা হয় এই যে ট্যাবলেট গুলো দেয় না, খেলে বেশ অনেকক্ষণ ওদের খিদে থাকে না। হ্যাঁ, এবারে সাইড ইফেক্ট আছে না ওগুলোর, অনেক হ্যাঁ সাইড সে তো ইফেক্ট থাকে। অবশ্যই হুম স্যার, একটা জিনিসের যেটা হুম ন্যাচারাল সেটাকে যখন বন্ধ করা হচ্ছে। হুম হুম। হ্যাঁ থাকে ট্যাবলেটগুলো, একটা ট্যাবলেট খেলে তোমার 500 গ্রাম ভাতের সমান থাকবে বা এত ভাতের সমান থাকবে, এক একটা ট্যাবলেটেই থাকে। ভিটামিন ট্যাবলেটগুলো ওভাবেই তৈরি করে, কিছু কিছু জিনিস আছে। তো ওর সঙ্গে পর্যাপ্ত পরিমাণে কিছু তো খাবার খেতেই হয়, তাছাড়া ওটাকে ডাইজেস্ট হবে কি করে ট্যাবলেটটা, শুধু খালি পেটে ট্যাবলেট খেলেও কিন্তু ক্ষতি করে। তো যাই হোক, অনেক কিছু ব্যাপার আছে যেগুলো বিজ্ঞানের শাখাতে মানে আর মানে নেওয়া যায় না, বিজ্ঞানীরা যখন সেটাকে নিতে পারেন না যে না এটা এখন পর্যন্ত কিন্তু মানে গবেষণার বিষয় আছে, এটা নিয়ে কিন্তু আমরা মানে সত্যতা যাচাই করা হয়নি, সেগুলোকে সাহিত্যের শাখাতে নিয়ে আসা হয় এবং কল্পবিজ্ঞানের শাখাতে নিয়ে আসা হয়। আর তার সঙ্গে কিছু আরও রূপকথা বা কিছু মিথকে অ্যাড করে সাহিত্যিকরা তাদের আবেগী মন নিয়ে গল্প তৈরি করে। সত্যজিৎ রায় তাদের মধ্যে একজন অন্যতম। তিনি সেই কল্পবিজ্ঞানের কাহিনীগুলোকে নিয়ে বিভিন্ন এই ধরনের কল্পবিজ্ঞানের গল্প লিখেছেন। আচ্ছা, বঙ্কুবাবুর বন্ধু কার লেখা পড়েছিলে তো তোমরা ফার্স্ট ইয়ারে? বঙ্কুবাবুর বন্ধু অ্যাং ছিল না ওখানে একটা ক্যারেক্টার? কোন ইয়ারে কোন পেপারে ছিল? সব ভুলে গেছে। ওটা স্যার তো সত্যজিৎ রায়েরই তো সৃষ্টি না, ওই বঙ্কুবাবুর বন্ধু অ্যাং ক্যারেক্টারটা। ফার্স্ট ইয়ারে ছিল তো, ফার্স্ট ইলেভেন ইয়ারে কোন পেপারে এইট ছিল? এই বিজি এইট এ। 11, হ্যাঁ এই বিজি 11-এ ছিল। দেখো বঙ্কুবাবুর বন্ধু, ওই যে বিষয়টা আছে অনেকটা ঋতিক রোশনের কই মিল গয়া সিনেমার সঙ্গে মিল পাবে। মানে বিষয়টা খেয়াল করে দেখো, বঙ্কুবাবুর বন্ধু কই মিল গয়া সিনেমার অনেক আগের লেখা। আর এটা যে মিল অমিল মানে কি বলবো, মানে সেটা থেকেই প্রভাবিত হয়ে লেখেনি এটা বলা যাবে না, কারণ সত্যজিৎ রায় আর বাংলা সাহিত্যিক বা চলচ্চিত্র জগতে যারা ছিলেন, সত্যজিৎ রায় তো একজন চলচ্চিত্র জগতের একজন বড় মাপের মানুষ, তাদের সঙ্গে রাকেশ রোশনের কিন্তু অনেক মিল ছিল। রাকেশ রোশন, আহ, এমনকি তোমার ওই ঋত্বিক ঘটক, ওনাদের ফ্যামিলির সঙ্গে অনেক মিল ছিল। ফলে ঋত্বিক রোশনের নামটা ঋত্বিক ঘটকের থেকেই এসেছে। রাকেশ রোশনের প্রিয় নাম ছিল ঋত্বিক নামটা, ঋত্বিক রোশনের নামটা দেওয়া হয়েছে। এর কই মিল গিয়া সিনেমাটা যে তিনি বাংলা জগৎ থেকে নেননি এরকম কোনো মানে নেই। তো ব্যাপার হচ্ছে বুঝতেই পারছো যে ওখানে এখানে তিনি দেখাচ্ছেন বঙ্কুবাবুর জীবনে অ্যাংয়ের যে ইয়েটা মানে ছায়াপাতটা কতটা কার্যকরী ভূমিকা নিচ্ছে, সেটাই দেখবে ঋতিক রোশনের জীবনে একটা এলিয়েন এসে করছে। সেম খেয়াল করে দেখো, বাচ্চাদের জন্য সিনেমাটা এখন বাচ্চাদের জন্য সিনেমা হয়ে গেছে, কিন্তু ব্যাপার হচ্ছে ওর ভেতরের যে একটা গাঠনিক দিকটা আছে, যে প্লটটা আছে, সেটা কিন্তু বড়দের জন্যও। খেয়াল করে দেখো, ওখানে দিব্য শক্তি দেওয়া হচ্ছে, চারিত্রিক বিবর্তন ঘটানো হচ্ছে একটা কল্পকাহিনীর মাধ্যমে। আসলে ওই যে অ্যাং চরিত্রটা সৃষ্টি করেছেন সত্যজিৎ রায়, ওখানে অ্যাং হচ্ছে কি না, মানুষের জীবনে সুপ্ত একটা মানে আত্মার মতোই ভেতরের একটা সুপ্ত অবস্থা, যেটাকে সে নিজে আইডেন্টিফাই যখন করতে পারবে যে আমার মধ্যে এগুলো সব কিছুই আছে পসিবিলিটিসগুলো,
তখন সে কিন্তু প্রতিবাদও করতে পারবে, সব কিছু করতে পারবে। ওই নিজেকে চেনার ব্যাপারটা ওখানে অ্যাংয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। আসলে ওটা মনে হয় যে অ্যাং বলে বাচ্চাদের জন্য ঠিকই আছে, কিন্তু বড়দের জন্য ভালোভাবে যদি সেটাকে বিচার করা হয় তখন বুঝতে পারবে যে অ্যাং কিন্তু আলাদা কেউ নয় ওখানে, ওটা মানুষের মধ্যে থাকাই একটা সুপ্ত ব্যক্তিত্ব একটা কিন্তু। তো ঋতিক রোশনের সিনেমাটাতেও খেয়াল করে দেখো, ওই যে এলিয়েনটা এসেছিল, ও ঋতিক রোশনের মনের যে ইয়েটা, যে জোরটা যেটা ছিল না, সে মুখ ফুটে বলতে পারতো না, সেটা তার মধ্যে কিন্তু বার করে দিয়েছিল। আসলে ওরগুলো এক একটা প্রতীকী। তো এখানেও সেরকমই বিষয় আছে। বোম যাত্রীর ডায়েরি এখানে পাবে, প্রফেসর শঙ্কুর সঙ্গে আরও অনেক কিছু ক্যারেক্টার পাবে। এগুলোকে প্রতীকী হিসেবে দেখলেও কিন্তু ভুল হয় না, কারণ সেগুলোর মধ্য দিয়ে অনেক কিছু বিষয় বোঝার আছে। শুধুই বাচ্চাদের গল্প কিন্তু এগুলো নয়, গল্প কাহিনীর গল্প বা বাচ্চাদের গল্প নয়, এর মধ্য দিয়ে আরও অনেক কিছু মেসেজ রয়েছে। গল্পগুলো ভালো করে পড়লে বুঝতে পারবে যে এগুলোর মধ্যে আরও কিছু কিন্তু আছে। তো যাই হোক, প্রফেসর শঙ্কুর যে ইয়েটা রয়েছে, তোমার গ্রন্থটা রয়েছে, সেখানে প্রথম আহ, গল্প যেটা সেটাই হচ্ছে বোমযাত্রী ডায়েরি। বোম শব্দের অর্থ কি বলো তো? বোম শব্দের অর্থ কি জানো? বয়েজ অফলা উকার মো। স্যার আকাশকে। হ্যাঁ, মহাকাশকে বোঝাতেই বা শূন্যকে বোঝাতেই বোম শব্দটা ব্যবহার করা হয়। বোম যাত্রী মানে মহাকাশের যাওয়ার কথা বলা হচ্ছে। এখানে মঙ্গল গ্রহে যাওয়ার কথা বলা হচ্ছে, মহাকাশ ভেদ করেই তো যেতে হবে না। তো সেই বোম যাত্রীর ডায়েরি, সেখানে গিয়ে কিছু দিনলিপি তৈরি করছে সেই প্রফেসর শঙ্কু, কিছু লিখছে, সেই ডায়েরিটার কথাই বলা হচ্ছে এখানে। নামকরণের সার্থকতা এলে তোমাদেরকে সেইভাবে আলোচনা করতে হবে। বোম যাত্রীর ডায়েরি, যদি দুটো কথা ধরি তাহলে বোম যাত্রী বলতে প্রফেসর শঙ্কুকে বোঝানো হচ্ছে, ডায়েরি বলতে তার দিনলিপিকে বোঝানো হচ্ছে, যে দিনলিপিটা পড়লে সেখানে অনেক কিছু রহস্য মূলক অনেক কথা কিন্তু জানা যাবে। তো এই কাহিনীটা কি রকম আছে না এখানে, আচ্ছা কে কে পড়েছো বলো তো? ক্লাস 9-এর কথা বলছি না, রিসেন্টের কথা বলছি, কে কে পড়েছো? অনিতা, তনুশ্রী কোথায় গেছে, ক্লাসে নেই আজকে? স্যার ও একটু পরে জয়েন হবে, ওর বিড়ালদের খুব অসুস্থ, তো ওই জন্য ডাক্তার এসেছে বাড়িতে। ও আচ্ছা, মুকনা পড়েছে, দীপ্তি পড়েছে, অনিতা হোনা। আচ্ছা, গল্পটা হুম, সময় থাকলে পড়ে নেবে, লাইন তুলে যদিও প্রশ্ন আসবে না এগুলো থেকে। তো এখানে একটা জিনিস দেখবে, প্রফেসর শঙ্কুর পুরো নাম আসতে পারে শর্ট কোশ্চেনে। প্রফেসর শঙ্কুর পুরো নাম প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু, ত্রিলোকেশ্বর শঙ্কু। আহ, এটা মনে রাখবে কিন্তু, 1 নম্বরে শর্ট কোশ্চেন আসতে পারে, 1+1-এ প্রথম প্রশ্ন থাকতেই পারে ত্রিলোকেশ্বর শঙ্কুর। আমাদের আমাদের যে অনুশীলনী সেখানেই রয়েছে হুম, প্রফেসর শঙ্কুর তার পুরো নাম। পুরো নাম, তারপরে কবে যাত্রা করেছিলেন, তারপরে ডায়েরিটার রং কী ছিল যে ডায়েরিটা পেয়েছিলেন, এইভাবে ছোটো ছোটো প্রশ্ন আসবে, যেগুলো নিজেই প্রশ্নগুলো রেডি করতে পারবে, মানে প্রশ্নটা নিজে রেডি করতে পারবে। এবারে একটা গল্প থেকে তোমার অন্তত 50টাও শর্ট কোয়েশ্চেন বেরোবে সেইভাবে ধরলে। তো এই জন্য শর্ট কোয়েশ্চেন আমি দিই না, কারণ তোমরা পড়ে জেনে গেছো, এবার প্রতিটা শর্ট কোয়েশ্চেন বানাতে গেলে অনেক সময় লাগবে, তার চেয়ে পড়ে করলে কমন পেয়ে যাবে। তোমাদেরকে 1000টা প্রশ্ন পড়তে হবে পুরো শর্ট কোশ্চেন পেপারে। দিতে হবে না, 5 আর 10-এর দিন ক্লাসেই হুম, হবে। তো প্রফেসর শর্ট হ্যাঁ, প্রফেসর শঙ্কু তাহলে পুরো নাম হচ্ছে ত্রিলোকেশ্বর শঙ্কু। প্রথম গল্পটার বোমযাত্রী ডায়েরি এভাবেই শুরু হচ্ছে, তার নাম দিয়ে শুরু হচ্ছে, প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর ডায়েরিটা আমি পাই তারক চাটুর্যের কাছ থেকে। আমি শব্দটা দ্বারা এখানে কাকে বোঝানো হচ্ছে? গল্পকথক, যিনি গল্পটা বলছেন। তো সত্যজিৎ রায়কেও আমরা ধরতে পারি। তো এখানে সত্যজিৎ রায় বলবো না, গল্পকথক বলছেন যে আমি একটা ডায়েরি পেয়েছি, প্রফেসর শঙ্কুর ডায়েরি পেয়েছি। কার মাধ্যমে পেয়েছি? তারক চাটুর্যের মাধ্যমে। এখানে দেখো কতগুলো শর্ট কোশ্চেন বেরিয়ে গেল, একটা লাইনে কত শর্ট কোশ্চেন। প্রফেসর শঙ্কুর ডায়েরিটা কার কাছ থেকে পাওয়া গিয়েছিল? তারক চাটুর্যের কাছ থেকে। প্রফেসর শঙ্কুর ডায়েরিটা আহ, কে হাতে নিয়েছিলেন বা কে পেয়েছিলেন? তাহলে এখানে কি হবে না, গল্পকথক হবে, যিনি গল্পকথক। একদিন দুপুরের দিকে আপিসে বসে পুজো সংখ্যার জন্য একটা লেখার প্রুফ দেখছি, এমন সময় তারকবাবু এসে একটা লাল খাতা আমার সামনে ফেলে দিয়ে বললেন, পড়ে দেখো, গোল্ড মাইন। এই যে লাইনটা, এটা তুলে ছোট প্রশ্ন আসতে পারে, বড় প্রশ্ন আসবে না। পড়ে দেখো গোল্ড মাইন, কিসের কথা বলা হয়েছে?
তাহলে সেই লাল রঙের খাতাটার কথা বলা হচ্ছে, গোল্ড মাইন। তার মধ্যে কি ছিল, এইভাবে প্রশ্ন আসতে পারে, শর্ট কোয়েশ্চেন আসতে পারে, মনে রাখবে বিষয়গুলো। তারকবাবু এর আগেও কয়েকবার গল্প টল্প এনেছিলেন, খুব যে ভালো তা নয়, তবে বাবাকে চিনতেন, আর ছেঁড়া জামাটা দেখে মনে হতো ভদ্রলোক বেশ গরিব, তাই প্রতিবারই লেখাগুলোর জন্য 5-10 টাকা করে দিয়েছে। এবারে গল্পের বদলে ডায়েরিটা দেখে একটু আশ্চর্য হলাম। তাহলে সেই তারক চাটুর্যে গল্পকথকের কাছে কিন্তু এই বিষয়গুলো মানে জিনিসগুলো নিয়ে আসতেন, এবং এবারে একটু আলাদা জিনিস নিয়ে এসেছেন, সেটা হচ্ছে লাল রঙের ডায়েরি। প্রফেসর শঙ্কু বছর 15 নিরুদ্দেশ। শর্ট কোয়েশ্চেন আসতেই পারে যে প্রফেসর শঙ্কু কতদিন ধরে নিরুদ্দেশ, 15 বছর ধরে নিরুদ্দেশ, যার কথা বলা হচ্ছে এখানে। কেউ কেউ বলেন তিনি নাকি একটা ভীষণ এক্সপেরিমেন্ট করতে গিয়ে প্রাণ হারান। আবার এও শুনেছি যে তিনি নাকি জীবিত, ভারতবর্ষে কোনো অজ্ঞাত অঞ্চলে গা ঢাকা দিয়ে চুপচাপ নিজের কাজ করে যাচ্ছেন, সময় হলে আত্মপ্রকাশ করবেন। এসব সত্যি মিথ্যে জানি না, তবে এটা জানতাম তিনি বৈজ্ঞানিক ছিলেন। তার যে ডায়েরি থাকতে পারে সেটা অস্বাভাবিক নয়, কিন্তু সে ডায়েরি তারকবাবুর কাছে এলো কী করে? এবার তারকবাবুর কাছে কিভাবে সেই ডায়েরিটা এসেছে আশা করি জানো, সেই যারা পড়েছো, যে তারকবাবু, হ্যাঁ, বাঘপ্রীতি ছিল, তার জন্য সে সুন্দরবনে গিয়েছিল। আর সুন্দরবনে গিয়ে সে কি আশাতে ছিল, সুন্দরবনে তার আশা কি ছিল, কি পাবে? ডায়েরি আশা তো করেনি, সে অন্য কিছু আশা করে গিয়েছিল সুন্দরবনে। উল্কাপাতের দুর্ঘটনা, সেখানে উল্কাপাতের, হ্যাঁ, উল্কাপাত। সেখানে সে ভেবেছিল যে উল্কাপাত হয়েছে, এবার সেখানে হয়তো কিছু বাঘ টাঘ মরে থাকবে, তাদের ছালগুলো তিনি ছাল পাওয়া জোগাড় করবেন, বাঘের ছাল। তো বাঘের ছাল তো পায়নি, সেখানে কি হয়েছে না, সুন্দরবনের একটা জায়গার নাম আছে দেখবি, মাথারিয়া অঞ্চল, সেখানে একটা উল্কা পড়েছিল। তো উল্কা পড়লে কি হবে, গর্ত হয়ে যাবে, সেই গর্তের মধ্যে সে একটা ডায়েরি পেয়েছিল, লাল রঙের ডায়েরি, আর সেটাই এনে দিয়েছিল গল্পকথকের কাছে, লাল ডায়েরি। তো এই ডায়েরিটার একটা বিশেষত্ব আছে, 2 নম্বরের প্রশ্ন এটা আসতে পারে, যে প্রফেসর শঙ্কু যে ডায়েরিটা গল্পকথককে এনে দিয়েছিল তারক বাবু, সেই ডায়েরির বিশেষত্ব কী ছিল? সেই ডায়েরির বিশেষত্ব কী ছিল? হুম, আগুনে পড়ে না, আর সময়ের সঙ্গে 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 তার কালো রং বদলে যায়। হ্যাঁ, আগুনে পুড়বে না আর কালির রং বদলে যাবে। যদিও শেষের সময় একটা হাস্যরসিক ব্যাপার আছে ডায়েরিটার সঙ্গে কি হয়েছিল। তো এই ডায়েরি মানে কি, বাংলাতে হচ্ছে দিনলিপি। আমরা প্রতিদিন যে ঘটনাগুলো ঘটে থাকে সেগুলো লিখে রাখি আমরা। তো সেই প্রফেসর শঙ্কু তার জীবনের অভিজ্ঞতা, প্রতিটা দিন কিভাবে যাচ্ছে সেগুলো তিনি লিখে রেখেছেন সেই ডায়েরিতে। তো প্রথম এই ডায়েরিটার একটা প্রশ্ন আসতে পারে যে কত তারিখ দিয়ে শুরু হচ্ছে ডায়েরির ঘটনাবলী। এটা একদম সহজেই মনে থাকবে যে হুম, জানুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু হচ্ছে, তাহলে জানুয়ারি 1 এটা সবারই মনে থাকবে, বছরের প্রথম মাস, আর বছরের প্রথম মাসের প্রথম দিন। তো সেই 1 তারিখ থেকে শুরু হচ্ছে, এইভাবে 1 তারিখে শুরু হচ্ছে আর কত তারিখ পর্যন্ত আছে, না এই ডায়েরিতে দেখা যাবে যে 25 তারিখ পর্যন্ত ঘটনাবলীগুলো আছে, সাল কোথাও উল্লেখ নেই। 1 জানুয়ারি, 13 জানুয়ারি, 21 জানুয়ারি, 25 জানুয়ারি, এর মাঝে এই যে সালগুলো ঘোষণা করা হয়নি, অর্থাৎ কি ঘোষণা বা সালগুলো দেওয়া হয়নি, কেন দেওয়া হয়নি, কারণ এর মাঝে একটা বছরও হতে পারে। 13 জানুয়ারির কথা বলছেন, তারপর 25 জানুয়ারির কথা বলছেন, হতে পারে একটা হয়তো 1860 সাল, আর একটা হতে পারে 1861 সাল, এরকমও হতে পারে। তার জন্য সালগুলো কিন্তু দেওয়া হয়নি, ওটার পেছনেও অনেক রিজন থাকতে পারে, যে তার মনে হয়েছে এর মাঝে সময়টা একটা অনুমান করতে হবে পাঠকদেরকে, তার জন্য তিনি কিন্তু সালের উল্লেখ করেননি কোথাও, সেখানে শুধু তারিখের উল্লেখ আছে। এটা ভেবো না যে 21 তারিখের পরে 25 তারিখ মানেই যে 4 দিন পরে, সেটা নাও হতে পারে, সেটা হতে পারে 1 বছর পরেও হতে পারে। তো এরকমও কিছু কিছু জায়গা আছে, খেয়াল করে দেখবে। তো প্রথম দিনই শুরু হচ্ছে যে প্রফেসর শঙ্কু, তার পরিচয় আছে, ব্যক্তি পরিচয়, তার সঙ্গে কে কে থাকে সেগুলো আছে। কে কে থাকে, প্রফেসর শঙ্কুর সঙ্গে একজন চাকর থাকে, পরিচারক, প্রহ্লাদ নাম তার, এবং তার বয়স কত বলতে পারবে কেউ? প্রহ্লাদের বয়স কত? 27 বছর। হুম, 27 বছরের প্রহ্লাদ থাকে। আর একটা বিড়াল থাকে যার নাম হচ্ছে কি, নিউটন। আর একটা রোবট থাকে তার সঙ্গে, রোবটের
আমার নামটা মনে রাখবে তাহলে তো মনে থাকবে। তো যাই হোক, বিধুশেখর থাকে। বিধু শব্দের অর্থ কি? চন্দ্র। চাঁদ। হুম। আচ্ছা চন্দ্রশেখর দেখবে নাম থাকে, বিধুশেখর সেই একই ব্যাপার, চন্দ্রশেখর বিধুশেখর একই ব্যাপার। তো রোবটের নাম দেওয়া হয়েছে বিধুশেখর। স্যার, হুম। ক্লাসটা কি রেকর্ড করছেন? হ্যাঁ, রেকর্ড করছে। আচ্ছা। তো ব্যাপার হচ্ছে এখানে আমরা কয়েকটা জিনিস মনে রাখতে হবে, প্রফেসর শঙ্কুর সঙ্গে কে কে থাকে, আর প্রফেসর শঙ্কুর আবিষ্কৃত কয়েকটা জিনিস। এক মিনিট। হ্যাঁ, তো প্রফেসর শঙ্কুর সঙ্গে কে কে থাকে তাহলে তো বলে দিলাম। তাহলে প্রফেসর শঙ্কু এবং তার পরিচারক বা তার চাকর যে আছে সে হচ্ছে প্রহ্লাদ, তার বয়স 27। তার সঙ্গে কে থাকে? তার সঙ্গে থাকে একটা বিড়াল যার নাম হচ্ছে নিউটন, আর একটা রোবট যার নাম হচ্ছে বিদুশেখর। এই নিয়েই তার পরিবার। এবং প্রফেসর শঙ্কুর শুরুটা দেখবে আহ, একটা মানে হাসি, মানে কি বলবো, হাস্য রসাত্মক বিষয় অনেক আছে এখানে গল্পের মধ্যে। ওইভাবেই শুরু হচ্ছে। প্রফেসর শঙ্কু মানে এমন বিজ্ঞানী, এমন গবেষক যে নিজের মানে চুল আঁচড়ানো, খাওয়া দাওয়া, স্নান এইগুলোর কিন্তু অতটা খেয়াল থাকে না তার। কবে দাড়ি গোঁফ গজিয়ে গেছে, চুল বড় হয়ে গেছে, খেয়ালই নেই। ক্যালেন্ডার থাকে, সেই ক্যালেন্ডারের ডেট দেখে প্রতিদিন, সেখানে ক্যালেন্ডারটা সরিয়ে তোমার আয়নাটা চলে এসছে, সে আয়না দেখে না কোনোদিন, প্রয়োজন পড়ে না, আয়না দেখার সময়ও তার নেই। হঠাৎ করে সেই কি করেছে না, তোমার সেই প্রহ্লাদ তার শোবার ঘরে আয়নার উপর থেকে ক্যালেন্ডারটাকে সরিয়ে দিয়েছে। হঠাৎ করে প্রফেসর শঙ্কু মানে আয়নাতে তার মুখটা দেখা দিয়েছে, এত ভয়ঙ্কর তার মুখটা যে নিজেই ভয় পেয়ে গেছে, যে এটা কি আবার, মানে সে জঙ্গলির মতো নিজেও হয়ে গেছে। এগুলো যদি ইয়েগুলো দেখো তোমার, যেগুলো আসলে এগুলো দিয়ে তো বিভিন্ন সিরিয়াল করা হয়েছে না, যদি ইউটিউব সার্চ করে দেখতে পাবে এগুলো সবই। তো নিজেকেই সে বিভৎস। কি বলছো? বলছি কার্টুনও আছে। হ্যাঁ, সেটাই। তো ব্যাপার হচ্ছে তাহলে সে নিজেকে কোনোদিন আয়নাতে দেখে না। দেখে না মানে কি, তার সময় থাকে না যে দাড়ি হয়েছে না চুল হয়েছে। সে অন্য কাউকে ভাবছে হঠাৎ করে আয়নাতে দেখে, আর নিজেই ভয় পেয়ে গেছে। এবারে এই ভয়টা ক্রমে রাগে পরিণত হয়েছে যে আয়না আমি কেন দেখলাম। তো সেই রাগটা কার ওপর হলো? না সেই চাকরের ওপর হলো, সেই তোমার প্রহ্লাদের ওপর। সেই চাকরকে শাস্তি দেওয়ার জন্য, মানে শাস্তি মানে কি, সে এমন এমন কিছু আবিষ্কার করে, সেগুলো প্রয়োগ করার জন্য জিনিস খুঁজে বেড়ায় কার উপর প্রয়োগ করব। সে প্রয়োগ করছে একটা নতুন জিনিস আবিষ্কার করেছে যেটার নাম হচ্ছে নস্যাস্ত্র। মানে যেটা প্রয়োগ করলে, যার উপর প্রয়োগ করা হবে সে 33 ঘন্টা কিন্তু হাঁচবে, শুধু হাঁচি তার থামবে না। তো সেই নস্যাস্ত্রটা সে প্রয়োগ করেছে কার উপরে? সেই তার প্রহ্লাদ চাকরের ওপরে। মানে এই ধরনের শাস্তি, যেগুলো শাস্তি দেওয়া আছে সেগুলো হাসির ব্যাপার। এক মিনিট, একটু ওয়েট। বলছিলাম তনুশ্রী কিছু বলছিল নাকি? আর DSBG 21 পড়াচ্ছি তোমাদের প্রফেসর শঙ্কু থেকে, বোমযাত্রী ডায়েরি। হুম। তো এখানে সেই বললাম যে বেশ কিছু জায়গায় মানে হাস্যরসের ব্যাপার আছে। তো ও দেখা যাচ্ছে যে প্রথম দিন, যেটা জানুয়ারির প্রথম দিন থেকেই শুরু হচ্ছে, 1 জানুয়ারি থেকে ডায়েরিটা শুরু হচ্ছে। আর সেখানে এইভাবে একটা ঘটনা দেখা যাচ্ছে যেটাতে পাঠককুল হাসবে, স্বাভাবিক। তো তারপরে দিনলিপি এগিয়ে যাচ্ছে, 2 তারিখ, 6 তারিখ, 8 তারিখ। তো দেখা যাচ্ছে এখানে যে প্রফেসর শঙ্কু তার ইচ্ছে আছে মহাকাশ যাত্রা সে করবে, একজন গবেষক, একজন সায়েন্টিস্ট, একজন বিজ্ঞানী। তো সেই ব্যর্থ হচ্ছে বারবার তার। রকেট নিয়ে যাচ্ছে কিন্তু রকেটটা কিন্তু যাচ্ছে না ঠিকঠাক মতো। এর আগের একটা ঘটনা দেওয়া আছে, সেখানেও হাসি পাবে, যে সে একটা রকেট মানে ইয়ে করেছিল, মানে রেডি করেছিল লঞ্চ করার জন্য, আর সেই রকেটটা নষ্ট হয়ে গেছিলো উড়তে গিয়ে, অবিনাশবাবুর মূলের খেতে গিয়ে পড়ে গেছে। মানে পড়েছে কোথায় দেখো, গিয়ে মূলর খেতে। তো এমন, হ্যাঁ, এবার অবিনাশ বাবুর বুঝতেই পারছো যে মূলও নষ্ট হয়ে গেছে। তো সেখানে মানুষের চরিত্রগুলো বোঝা যাচ্ছে, অবিনাশ বাবু ছাড়ার পাত্র নয়, তার মূলও নষ্ট হয়েছে, 500 টাকা সে ক্ষতিপূরণ নিয়েছে। সেটার দোষও কার উপর না, সেটার দোষও হচ্ছে তোমার সেই প্রহ্লাদের ওপর। প্রহ্লাদ উৎপটাং কাজগুলো কিন্তু সে করতে থাকে। কি করেছিল সে? সেই ঘড়ির কাঁটা ঘুরিয়ে দিয়েছিল সে,
আসলে একটা টাইম থাকে, নির্দিষ্ট টাইমে সেই রকেটগুলোকে ছাড়া হবে, তো সেই টাইমের হেরফের হয়ে গেছিলো, ফলে সেইভাবে মানে ইয়ে করতে পারেনি রকেটটাকে। তো সেটা গিয়ে সেই অবিনাশ বাবুর মূল্য খেতে পড়ে। দেখো এগুলো ছোট ছোট প্রশ্ন, কিন্তু প্রশ্ন আসতে পারে এক নাম্বারই, যে প্রফেসর শঙ্কুর যে রকেটটা ছেড়েছিলেন সেই রকেটটা কোথায় পড়েছিল এবং যেখানে পড়েছিল তার জন্য কত ক্ষতিপূরণ নিয়েছিল। তাহলে অবিনাশ বাবুর মূল্য খেতে পড়েছিল, 500 টাকা ক্ষতিপূরণ নিয়েছিল। এইভাবে ছোট ছোট প্রশ্ন আসে। দেখো এক একটা প্যারা, এক একটা লাইনের মধ্যে 3-4টা করে কোয়েশ্চেন, মানে কত প্রশ্ন তুমি করবে, তার চেয়ে তুমি বিষয়টাই জেনে নাও, যে কোনো প্রশ্ন পারবে। আমার মনে হয় ওটা করাই ভালো তোমাদের। মানে 2 নম্বরের প্রশ্নের পেছনে ছোট না, বিষয়টা পড়ে নাও বা জেনে নাও। আহ, হ্যাঁ, এবার কি হচ্ছে না, পরের বারে চেষ্টা করছে শঙ্কুজ একটা ভালো কিন্তু রকেট সে ইয়ে করবে, মহাকাশে পাঠাবে এবং সবাইকে সে নিয়ে যাবে, যে 4জন তারা থাকে, প্রহ্লাদ থাকে চাকর, তার সঙ্গে বিধুশেখর রোবটটা থাকে, নিউটন নামের বিড়ালটা থাকে, সবাই কিন্তু একসঙ্গে যাবে। আরেকটা জিনিস বললাম, এই যে নশাস্ত্র, এটা আবিষ্কার করছে প্রফেসর শঙ্কু। ফিসপিল আবিষ্কার করছে প্রফেসর শঙ্কু। প্রশ্ন আসতে পারে এগুলো থেকে, যে নশাস্ত্র কি, তার কার্যকারিতা কি। তাহলে নশাস্ত্র হচ্ছে একটা কি, 33 ঘন্টা আমাকেও একটা বানাতে হবে, যারা পড়া করবে না তাদেরকে দিতে হবে। যাই হোক, তো হ্যাঁ, তো সেই নশাস্ত্র, একটা হচ্ছে ফিসপিলটাও কার ওপর প্রয়োগ করা হয়েছে, নশাস্ত্র তো চাকরের ওপর প্রয়োগ করা হলো, ফিসপিলটা কার ওপর প্রয়োগ করা হয়েছিল না, নিউটনের কথা ভেবেই সে তৈরি করেছিল। ফিসপিলের কার্যকারিতা কি আছে? এই ফিসপিলে তো নয়, ওটা ওটা আলাদা তো। ফিসপিল তো, হ্যাঁ, খাবার, পেট ভর্তি থাকবে অনেকক্ষণ, যেহেতু মহাকাশে যাবে, সেখানে তার মাছ পাবে না বিড়ালের জন্য। তো সেই ফিশ পিল খাইয়ে দিলে, একটা ট্যাবলেট খাইয়ে দিলে অনেক দিন কিন্তু তার পেট ভর্তি থাকবে, ওই জন্যই ফিশ পিল। আর যেটা বলছো ওই তোমার হাই, ওটার নাম হচ্ছে দৃম্ভনাস্ত্রের মানে থেকে তৈরি করেছে, মহাভারতের দৃম্ভনাস্ত্র বলে একটা ইয়ে আছে, তো সেটা থেকে সে তৈরি করেছে। ওটা হচ্ছে কি না তোমার, ওটা একটা বড়ি খেলে কিন্তু প্রচুর হাই আসবে আর ঘুম পাবে। আর ঘুম শুধুই পাবে না, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখবে। এটা কার উপর প্রয়োগ করবে সে, যারা তার শত্রু বা যারা তার সঙ্গে খারাপ ব্যবহার করবে, সেটা সে প্রয়োগ করেছিল একজন প্রতিবেশীকে। প্রতিবেশী কি জন্য না, দেখো প্রতিবেশী শুধু শুধু প্রয়োগ করবে না, মানুষকে তো সে শাস্তি দেবে না। কি করেছিল সেই লোকটা, কি করেছিল না, শঙ্কুর এই যে গবেষণা করছে, সে যে বিজ্ঞানী, এগুলো নিয়ে ঠাট্টা করেছিল প্রফেসর শঙ্কুকে। তখন সেই মানুষটার উপর সে প্রয়োগ করেছিল এই মানে সেই গভীর ঘুমের ওষুধটা বা ভয়ঙ্কর স্বপ্ন দেখার ওষুধটা। তাহলে ওটা একটা আবিষ্কার আছে, একটা হচ্ছে তোমার নশাস্ত্র, একটা হচ্ছে ফিসপিল। এগুলো আবিষ্কারগুলোর কার্যকারিতাগুলো মনে রাখবে, ওগুলো 2 নম্বরে আসতে পারে। তো কোথায় যাবে মহাকাশ যাত্রা, মঙ্গল গ্রহে যাবে প্রফেসর শঙ্কু। যাত্রী কে কে না, তার সঙ্গে আরও 3 জন। এবারে ওই রকেটটা ওজন নেওয়ার ক্ষমতা, ওটাও শর্ট কোশ্চেন আসতে পারে, কত ওজন নেওয়ার ক্ষমতা আছে না, 20 মন। 20 মন পর্যন্ত নিতে পারবে, 1 মন মানে হচ্ছে 40 কেজি। তো 20 মন মানে কত কেজি হবে বলো তো? এটি 80 গ্রাম। 800 কেজি। 800, 20 × 40, হ্যাঁ। 1 মন মানে 40 কেজি। আগেকার দিনে মন শব্দটা বেশি ব্যবহার হতো ধান চালের ক্ষেত্রে, মানে যে বস্তাগুলো তৈরি করা হতো সেগুলো মন হিসেবে করা হতো। এখন তো 50 কেজি 25 কেজি চালের বস্তা হয়, কিন্তু যেগুলো গ্রামে ব্যবহার করা হতো গ্রামে গঞ্জে, সেগুলো 40 কেজির বস্তা হতো, একটা বস্তাতে 40 কেজি হতো। মন আর সের ব্যবহার করতো। সের মানে 1 কেজির প্রায় কাছাকাছি, 850 গ্রাম বা 800 গ্রামের কাছাকাছি, এটাকে 1 সের বলা হতো। সের আর মন এগুলো ব্যবহার করা হতো। তো এখানে 20 মন মানে ওই আহ, একটা দশক ছিল যে সময় মনটাই বেশি ব্যবহার করা হতো। তো 20 মন মানে হচ্ছে তাহলে 800 কেজি। 800 কেজি ভর বইতে সমর্থ, এটাও কিন্তু শর্ট কোয়েশ্চেন। তো সেই মহাকাশে যাওয়া যে রকেটটা, সেটা কিন্তু এত ভর নিতে পারবে। তো সবাই যাচ্ছে, তাদের ডেট ঠিক করা হয়েছে কবে যাবে
না 13 তারিখে, হ্যাঁ 13ই জানুয়ারি। দেখবে তারপরে আরো ঘটনা আছে যে তারা যখন যাচ্ছে এটা কিন্তু তাদের ইয়ে হয়েছে, তোমার সাকসেস হয়েছে, এবং তারা মঙ্গল গ্রহে কিন্তু গেছে। সেখানে যাওয়ার পর দেখা যাচ্ছে যে মঙ্গল গ্রহের স্বাভাবিক, দেখো যারা পাঠক তারা তো আর পৃথিবীর মতো এক্সপেক্ট করবে না যে পৃথিবীর মতো মঙ্গল গ্রহ। এই যে ধারণাগুলো, এই ধারণাগুলো সত্যজিৎ রায় কোথা থেকে পাচ্ছেন, না সেই সময় কিন্তু মঙ্গল গ্রহ নিয়ে রিসার্চ অলরেডি চলছিল এবং নানা তথ্য আসছিল যেগুলোর সঙ্গে মানুষ অনেক কল্পনায় মেশাচ্ছিল। আমরাও শুনেছি ছোটবেলা থেকে যে মঙ্গল গ্রহে আহ, মাটির অস্তিত্ব পাওয়া যাচ্ছে, ওখানে জলের অস্তিত্ব পাওয়া যাচ্ছে, ওখানে গাছ লাগানোর প্রয়াস চলছে। চাঁদের মাটিতেও সেরকম চেষ্টা করা হচ্ছে। চাঁদে তো জমি বিক্রি হচ্ছে, জানো তো? তুমিও কিনতে পারো চাঁদের জমি। শুনেছি, হ্যাঁ। ওটা অনলাইনের মতো করে তোমাকে একটা কোনো জায়গার প্লট যেরকম থাকে না সেরকম একটা ম্যাপ করে দেখিয়ে দিবে এই জায়গাটা তোমার। যদিও এই জন্মে যেতে পারবো কি না ঠিক নেই, তবে তুমি চাঁদে জমি কিনতে পারো, কোনো একটা অংশ দেওয়া হচ্ছে। ওরা তো জানে যেগুলো মানুষগুলো তো বাঁচবে না, যতদিনে আবিষ্কার হবে ততদিন টাকাটা কামিয়ে নিচ্ছে। একটা অ্যামাউন্ট নেওয়া হয় আর তোমাকে একটা ম্যাপটা দেবে, চাঁদের জমির ম্যাপটা। যাও গিয়ে থাকো গা যদি থাকতে পারো তো, অক্সিজেন নিয়ে। সেটাই। হ্যাঁ ওগুলো জাস্ট শখ, আর কিছু তো না এখন। কবে হবে, হাজার বছর পরে মানুষ যেতে পারবে তার ঠিক নেই। হ্যাঁ মাঝে মাঝে তোমার সময়টা রেখে দিল ভবিষ্যতের জন্য, আর ওরা টাকাটা বর্তমানে কামিয়ে নিল। এরকমই একটা ব্যাপার। সবাই জানে যে ওটা কোনো কাজে না। হুম। যাই হোক, তো ব্যাপার হচ্ছে যখন তারা মহাকাশে যাচ্ছে, এবার মহাকাশের এই যে ধারণাগুলো রকেটে করে যাচ্ছে এবং তারপর যে মঙ্গল গ্রহে যাচ্ছে সেখানে কেমন কি হতে পারে, অনেকটা এখানে সত্যি গবেষকদের কাছ থেকে অনেকটা বিষয় নেওয়া, আর বেশিরভাগটা হচ্ছে কল্পনা করা বা অনুমান করা। সত্যজিৎ রায় সেগুলো করেছেন এখানে, যে মঙ্গল গ্রহ এরকম হতে পারে। এগুলোকে কার্টুন করে কেন দেখানো হয়, কারণ বড়দের কাছে এগুলো অন্যরকম, মানে অবাস্তব সবটাই, বড়রা পুরোটা বিশ্বাস করবে না। কিন্তু বাচ্চাদের, তারা তো আবেগী মন নিয়ে তো থাকে না, বাচ্চাদের কাছে এগুলো পুরোটাই বিশ্বাসযোগ্যতা লাভ করবে। তার জন্য এগুলো এখন কি হয়েছে, এই কল্পবিজ্ঞানের বিষয়গুলো বাচ্চাদের কার্টুন, এই কমিক্সের বিষয় হয়ে গেছে। কিন্তু এগুলো বড়দেরকে তোমাদের সিলেবাসে কেন দিয়েছে? তোমাদের সিলেবাসে দিয়েছে এই গল্পটা পড়ো আর এটা থেকে এর নির্যাসে বা এর ভেতরে আরও কি আছে সেগুলোকে অনুসন্ধান করা। নইলে সহজ পাঠ তোমাদেরকে কেন পড়তে দিত? তো ব্যাপারটা হচ্ছে সেটাই। এখানে কোন কোন জিনিসগুলো আমাদের মানে দৃষ্টি আকর্ষণ করছে বা এটার পেছনে ব্যাকগ্রাউন্ডে কি আছে। এই যে মঙ্গল গ্রহের কথা বললাম, যে মঙ্গল গ্রহই তিনি কেন নিলেন, চাঁদ কেন নিলেন না, চাঁদে কেন গেল না? কারণ সেই সময়টাতে কিন্তু মঙ্গল গ্রহ নিয়েই বেশি গবেষণা চলছিল, যে সময় সত্যজিৎ রায় এগুলো লেখালেখি করছেন। অনেক গবেষক আছেন, অনেক সায়েন্টিস্ট আছেন, তাদের যে ইয়েগুলো মানে সংবাদপত্রে প্রকাশ হচ্ছে, তাদের প্রতিবেদনগুলো, তাদের আবিষ্কারগুলো, সেইগুলো কেউ বিশ্বাস করছে, কেউ বিশ্বাস করছে না, বা উপযুক্ত প্রমাণের অভাবে বিশ্বাসযোগ্যতা যখন হারাচ্ছে, তখন সেগুলোকে সাহিত্যের শাখাতে নিয়ে আসা হচ্ছে। কারণ সাহিত্যের শাখাটা বেশিরভাগই তোমার বাস্তবতাকে, রোমান্টিসিজমটা বেশি থাকে সেখানে। তো সেই জন্য এগুলো সাহিত্যের শাখাতে সংযুক্ত করা হয়েছে। তো দেখা যাচ্ছে যে মঙ্গল গ্রহে যখন যাচ্ছে, তখন সেখানে যে দৃশ্যটা সেটা কীরকম। আরেকটা বিষয় দেওয়া আছে যে বিধুশেখর নামে যে রোবটটাকে তৈরি করেছে প্রফেসর শঙ্কু, বঙ্কুবাবুর বন্ধুতে দেখবে অ্যাং নামের এলিয়েনের কথা আছে। তো এখানে এলিয়েন হিসেবে দেখানো হচ্ছে মঙ্গল গ্রহের কিছু জীবকে দেখানো হচ্ছে, আর রোবটটা দেখানো হচ্ছে যেটা বাস্তব একটা মানে চরিত্র। বাস্তবে এরকম রোবট থাকে, কিন্তু প্রফেসর শঙ্কু লক্ষ্য করছে যে রোবটের ঊর্ধ্বেও তার মধ্যে আরও কিছু বিষয় আছে। মানে রোবটের মধ্যে কি থাকে, তাকে সে তো অপারেট করা, তাকে অপারেট করবে মানুষের যেরকম তৈরি সেরকমই, কিন্তু তার মধ্যে মন তৈরি করা, মন দেওয়া, বা তার মধ্যে নিজে থেকে সে কাজ করবে কোনো একটা কিছু, নিজের আইডিয়া লাগাবে, সেইগুলো কিন্তু থাকে না রোবটে। কিন্তু এইটাও কিন্তু আরোপ করা হচ্ছে এখানে, যেই জ্বরের মধ্যে যেমন জীবত্ব, তো সেটা আমরা বিভিন্ন সিনেমাতেও দেখতে পাই। খেয়াল করে দেখো, এরকম সিনেমা আছে একটা হচ্ছে রোবট। রোবট সিনেমাটা দেখেছো? রজনীকান্তের হ্যাঁ রোবট আর রোবট 2.0।
তো ওগুলো তো দেখবে যে রোবটটা আস্তে আস্তে মানুষের মতো হয়ে যাচ্ছে, তার মধ্যে আবেগ চলে আসছে। তো ওইগুলো এখানে আরোপ করা, যদিও সেগুলো আসে না, কিন্তু ওগুলো হচ্ছে এক্সট্রা কিছু অ্যাড করা। রোবটকে তুমি যা ইয়ে দেবে, মানে অপারেট করবে যেভাবে, সেইগুলোই সে করবে। কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে বিদুশেখরের মতে লক্ষ্য করছে প্রফেসর শঙ্কু যে তার মধ্যে আলাদা কিছু একটা কিন্তু যেন অটোমেটিক চলে এসেছে। সে ও রকেটটা যেটা তৈরি করছে প্রফেসর শঙ্কু, সেটাতে সে হেল্প করছে। অর্থাৎ মানুষের যেন চারিত্রিক কিছু বৈশিষ্ট্য তার মধ্যে আরোপিত এখানে করা হয়েছে। তারপরে রকেটটা কিভাবে তৈরি করেছে, তো একটা উল্কাপাতের ঘটনা থেকেই, 12 বছর আগে উল্কাপাতের একটা ঘটনা ঘটেছিল, সেটা থেকেই রকেট নির্মাণের ভাবনাটা এসেছিল প্রফেসর শঙ্কর মনে। রকেট তৈরি হয়ে গেছে, তারা যাচ্ছে সেই ইয়েতে, তোমার মঙ্গল গ্রহে। 13 জানুয়ারির কথা বলা হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে তো আবেগ থাকে অনেক কিছু জানার জন্য। সেখানে যে ইয়েটা রয়েছে, তোমার প্রফেসর শঙ্কুর মধ্যে আবেগ আছে, কিন্তু বিধুশেখর যে রোবটটা তার মধ্যেও দেখা যাচ্ছে সেও কিন্তু বিশাল বিশাল উত্তেজিত সেখানে যাওয়ার জন্য বা আনন্দিত হয়েছে। সেগুলো অবাক করছে প্রফেসর শঙ্কুকে। এবং প্রহ্লাদকে মাঝে মধ্যেই শাস্তি দেয়, মাঝে মধ্যেই তার সঙ্গে রঙ্গ তামাশা করে প্রফেসর শঙ্কু, সেগুলোকে মজা নিচ্ছে কিন্তু বিধুশেখর রোবটটা। মানে তার মধ্যে মানবীয় বেশ কিছু গুণ চলে এসেছে। তারপরে দেখা যাচ্ছে যে যখন তারা ল্যান্ড করছে ইয়েতে, মঙ্গলে, তখন মঙ্গল গ্রহে, তখন ডেটটা দেওয়া হয়েছে দেখবে 25শে জানুয়ারি। কোন বছর, সাল, তারিখ সেরকম কিন্তু নেই, শুধু ডেটটা দেওয়া আছে 25শে জানুয়ারি। পরের বছরে 25শে জানুয়ারি না সেই বছরই, সেটা কিন্তু লেখা সেরকম নেই। মাঝে মাঝে অনেক বিক্ষিপ্ত ডেটগুলো আছে, সেগুলো জাস্ট মনে রাখবে, কারণ এগুলো মানে সেইভাবে মেলালে কিন্তু মিলবে না। কখনো বলছে 7 দিন পরে, কখনো বলছে 1 মাস পরে, অথচ মাঝে গ্যাপ থাকছে হয়তো 4 দিন বা 3 দিন, এরকম 1 মাস পর বলা হচ্ছে। তো ডেটগুলোর কিন্তু কোনো মাথা মুন্ডু নেই, ডেটগুলো এমনি দেওয়া হয়েছে, মনে রাখবে। মঙ্গল গ্রহের বর্ণনা কেমন দেওয়া হয়েছে সেটা প্রশ্ন আসতে পারে। তো মঙ্গল গ্রহের বর্ণনাটা কেমন দেওয়া আছে, দেখবে আছে তোমার নরম রবারের মতো হলদে পাথর আছে। সেখানে নদীর রং, নদীর জলের রং কেমন আছে? স্বচ্ছ পেয়ারা জেলির মতো। হুম, মানে লাল গোলাপি টাইপের যে কালারটা হয়, এখানে লাল লেখা আছে তোমাদের বইয়ে। তো হুম, যেরকম লাভা থাকে না সেই রকমই এখানে বলা হচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে যে আহ, নিউটন যে বিড়ালটা, সে ঘুরে বেড়াচ্ছে সেগুলোতে, একটা আষ্টে গন্ধ পেয়েছে। এবং নিউটন, বুঝতেই পারছো যে বিড়াল সেই মাংসাশী প্রাণী, তো সে তো ইঁদুর টিন্দুর অনেক কিছু খায়, যা পায় তাই খায়, মাছ খায়, ইঁদুর খায়, পাখি খায়, সব কিছুই খায় বিড়ালে। তো ব্যাপার হচ্ছে যে সেই বিড়ালটা যখন আষ্টে গন্ধ পেয়েছে সেই নদীর ধারে, তখন সে কিন্তু ছুটে গেছে সেখানে। এবং সেখানে দেখবে একটা মানে অন্যরকম শব্দ দেওয়া আছে, তিনতিরি তিনতিরি শব্দ করে কোনো একটা প্রাণী এসেছে। এবং সেই জন্তুটা, মানে জন্তুটা কীরকম আছে না তোমার, হ্যাঁ তোমাদের বইয়ে নেই, টেক্সটে সবই আছে, এগুলো পড়বে টেক্সটটা। ব্যাপার হচ্ছে যে সেই জন্তুটা একটু অন্যরকম দেখতে, যেহেতু অন্য গ্রহের কথা বলা হচ্ছে। এবং বিড়ালটা কি করছে না সেই জন্তুটাকে কামড়ে দিচ্ছে, নিউটন দেখবে দাঁত বসাচ্ছে সেই প্রাণীগুলোর একজনকে। এবং তারাও কোনোভাবে মানে কিন্তু পালিয়ে যায়নি, তারা আবার আক্রমণ করতে এসেছে। প্রহ্লাদ কি করছে, প্রাণ বাঁচিয়ে পালানোর চেষ্টা করছে সেই নিউটনকে নিয়ে। এবং তাদের তাদের একমাত্র আশ্রয়স্থল সেখানে হচ্ছে রকেটটা। তো সেই রকেটে ভেতরে তারা আশ্রয় নিচ্ছে। এখানে তোমার বিধুশেখর কিন্তু প্রথমে কিছু রেসপন্স করেনি, পরে কিন্তু দেখছে যে পারছে না, তখন প্রহ্লাদকে বাঁচাতে সে এসেছিল সেই বিধুশেখর। এবং তারপরে সে কিন্তু তাড়াতে সক্ষম হয়েছিল। আর তারপরে সেখানে দেখা যাচ্ছে যে 200-300 মঙ্গল গ্রহের জীব চলে আসছে, যে জীবগুলোর আকার আকৃতি অন্য রকমের দেখবে দেওয়া আছে বইতে। তো সেইগুলোকে কিন্তু প্রতিরোধ করা যখন অসম্ভব হয়ে যাচ্ছে, তখন বিধুশেখর কিন্তু, মানে রোবটটা হার মানতে নারাজ। তখন প্রহ্লাদ কি করছে, তাকে কোন রকমে তাকে মানে যান্ত্রিক বিষয় তো তার, সেই তাকে ইয়ে করে দিচ্ছে, মানে যাতে বিকল হয়ে যায়, তাকে দুটো টুকরো আলাদা করে দিচ্ছে। এবং তাকে রকেটে তুলে তারা কিন্তু পালিয়ে যাচ্ছে সেখান থেকে।
তো এইভাবে সেই মঙ্গল গ্রহের অভিজ্ঞতা প্রথমে জানাচ্ছে, তারপরে তারা যাচ্ছে আরও একটা জায়গাতে মহাশূন্যে উড়ে মঙ্গল গ্রহ থেকে। সেই গ্রহটার নাম হচ্ছে টাফা। এগুলো সবই কিন্তু মানে পুরোটাই মন গড়া নয়। আমি কি বললাম, সত্যজিৎ রায় কিন্তু এগুলো বিভিন্ন গবেষণা সংস্থা যেগুলো রয়েছে, রিসার্চ সেন্টার, সেগুলো থেকে বিভিন্ন তথ্য পেয়েছে, সেগুলোকেই ব্যবহার করেছেন, তার সঙ্গে কল্পনা রয়েছে। তো শঙ্কু সহ আরও যারা ছিলেন রকেটে, সবাই গেলেন টাফা গ্রহে। এবং টাফা গ্রহে কিন্তু পুরোটাই অজানা। মঙ্গল গ্রহে যদিও শঙ্কুর মাথা কাজ করছিল, এখানে শঙ্কুর মাথা কিন্তু কাজ করছে না, এবং পুরোটাই বিদূষকের জন্য কন্ট্রোল করছে রোবটটাই। এবং সে সবাইকে জানিয়ে দিচ্ছে, তার অনুমান করছে সে এখানে কি রকম হতে পারে না হতে পারে। তো বিদূষকর তাদেরকে কিন্তু সবাইকে জানাচ্ছে। এই যে টাফা গ্রহ, সেটা কিন্তু মঙ্গল গ্রহের মতো নয়, সেটাই জানাচ্ছে। টাফা গ্রহ কি দেখা যাচ্ছে না, এখানে সভ্য মানুষের বাস আছে। সভ্য মানুষ, এমনকি তার সঙ্গে বুদ্ধিমান মানুষ। মানুষ বলাটা ঠিক নয়, কিন্তু তাদের থেকে অনেক উন্নত, যেহেতু তাদের সভ্যতা কিন্তু পৃথিবীর সভ্যতার থেকে অনেক পুরনো, কয়েক কোটি বছরের পুরনো বলা হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছো যে এই যে অনুমানগুলো আমি বললাম না, যে সৌরজগতে যে শুধু পৃথিবীই আছে একমাত্র গ্রহ, সেটা তো নয়, পরে তো পাওয়াও যেতে পারে। দাঁড়াও, কি জানো নামটা, সায়েন্টিস্টটা যার মৃত্যু হলো, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, যার চেয়ারেই বসে থাকতো না, কি নাম, ঘাড়টা ব্যাকা করে, স্যার মনে করছে না, বুঝতে পেরেছি। সিক্সটিন পাস করতে স্টিফেন হকিন্স, আইনস্টাইন, কি যেন নামটা মনে পড়ছে না এই মুহূর্তে আমার। তো ফ্রাঙ্কেনস্টাইন। না, ফ্রাঙ্কেনস্টাইন নয়। আরে যে নিজের চেয়ারটা নিজেই তৈরি করেছিল, এবং তার সঙ্গে মানে সে কথা বলতে পারতো না বলে কানেক্ট করেছিল কম্পিউটারের সঙ্গে, তার মনের বার্তাগুলো সে কম্পিউটারে কিন্তু বলতো। হ্যাঁ, স্টিফেন হকিং। 2018 সালে মৃত্যু হলো না স্টিফেন হকিং, সার্চ করবে দেখবে একটা চেয়ারেই বসে থাকে, সামনে একটা মনিটর থাকে তার। ওটা কেন? কারণ সে কিন্তু কথা বলতে পারতো না, মানে আহ, তার শরীরটাও বিকল হয়ে গেছিল, পুরোটাই মাইন্ড থেকেই কাজ করতো। তাতেই সে কত কি আবিষ্কার করেছে, রিসার্চ করেছে। তো সেই স্টিফেন হকিং বলেছে যে আমাদের থেকেও আরও কিন্তু উন্নত প্রজাতির জীব আছে, মানুষের মতোই বা মানুষের থেকে আরও উন্নত আছে অন্য গ্রহে, এবং তারা হয়তো আমাদেরকে সেখান থেকেই হয়তো কন্ট্রোল করছে বা দেখাশোনা চালাচ্ছে। কোনোদিন হয়তো তারা আমাদের পৃথিবীতে আসতে পারে তাদের রিসার্চের জন্য, মানে এতটাই উন্নত তারা জাস্ট রিসার্চ করার জন্য। যেরকম আমরা বলছি না অন্য গ্রহ অন্য গ্রহ, সেরকম তারাও কিন্তু রিসার্চ করছে, আর আমাদের থেকে আরও উন্নত। তারা পৃথিবীকে চাইলে কবজা করে নিতে পারে, এই রকম কিছু থিসিস পেপার জমা করে গেছে সেই স্টিফেন হকিং। তো ভাবো, একজন বিজ্ঞানী, সাধারণ মানুষ তো নয়, তারাও এরকম অনুমান করে, যেগুলো প্রমাণ, উপযুক্ত প্রমাণ নেই, অনুমানের ভিত্তিতে। তো সেইগুলো নিয়ে তো পরবর্তীতে যারা শুনছেন, যারা সাহিত্যতে অনেক কিছু অ্যাড করা যায়। বাংলা সাহিত্য যদি হয়, সেখানে তো কল্পনা জল্পনা মেশানো যেতেই পারে, আবেগ অনুভূতি সব কিছু অ্যাড করা যাবে, সেখানে কেউ ধার ধারে না, কেউ অবাস্তব বলে উড়ালেও কোনো যায় আসে না। কারণ সাহিত্যের অনেক কিছু মতবাদ আছে, ক্লাসিসিজম আছে, রোমান্টিসিজম আছে, বাস্তবকে ছাড়িয়েও অনেক কিছু রয়েছে। তো সেই রকম বিষয়গুলো সাহিত্যে আসে। তো সত্যজিৎ রায় যে পুরোটাই নিজের মন থেকে বানিয়েছেন সেটা নয়, এখানে বাকিগুলো তিনি আরোপ করেছেন, অনেক ঘটনা তিনি শুনেছেন তৎকালীন সময়ে, এই ঘটনাগুলো বা এই ইয়েগুলো, রিসার্চগুলো পত্রপত্রিকাতে কিন্তু প্রকাশ পেত। তো দেখা যাচ্ছে এখানে সেই টাফা গ্রহের যারা অধিবাসী, সেটা হচ্ছে কি, তারা অনেকটাই আদিম অধিবাসী, এবং তারা কিন্তু সভ্যতার দিক থেকে কিন্তু অনেকটাই উন্নত। এবং সেখানে দেখবে প্রাণীদের আয়তনগুলো দেওয়া আছে এখানে, দেখবে অতিকায় পিঁপড়ে জাতীয় সেই টাফা গ্রহের অধিবাসীরা। অতিকায় পিঁপড়ে মানে বিশাল আকার পিঁপড়ের মতো। তো সেখানে মানে শঙ্কু এবং তোমার প্রহ্লাদ, নিউটন সবাই কিন্তু বেশ আনন্দে ছিল। মানে মঙ্গল গ্রহে তো তারা মানে কি বলবো অনেক কষ্টে কাটিয়েছে, কিন্তু টাফা গ্রহে কিন্তু বেশ আনন্দে ছিল। তাদের মনে হয়নি যে পৃথিবীতে ফিরে যায়, এরকম ভাবনাও কিন্তু তাদের মধ্যে আসেনি। এত সুন্দর তাদের ভালো লেগেছিল। তো তাহলে বুঝতেই পারছো যে এখানে আবার একটা কি না, শঙ্কু ওখানে গিয়েও কিন্তু সেই নকশাস্ত্রটা প্রয়োগ করে দেখছিল যে এখানকার মানুষগুলো হাঁচি করছে কিনা 33 ঘন্টা। তো সেগুলো সেই
যখন প্রয়োগ করা হচ্ছে এই টাফা গ্রহের অধিবাসীদের উপরে, তখন কিন্তু তারা হাঁচি করছে না। তো প্রফেসর শঙ্কু বলছেন এইখানকার যে মানুষরা আছে তারা কিন্তু হাঁচতে জানে না, মানে হাঁচতে শিখেনি তারা, এরকম বলছে। মানে যেটা শিখেনি বলতে সেটা যেন আয়ত্ত করাটাও যেন একটা বিশাল বড় ব্যাপার, হাঁচি আয়ত্ত করাটা। তো এইভাবে সেই একটা হাস্যরসাত্মক বিষয় দিয়ে কিন্তু শেষ করা হচ্ছে। এবং তারপরে শেষে আরেকটা বেশ হাসির ব্যাপার আছে। এগুলো কোথায় লেখা ছিল, এই গল্পগুলো কোথায় লেখা ছিল? গল্পগুলো কোথায় লেখা ছিল? ডায়েরিতে, ডায়েরিটা হ্যাঁ, ডায়েরিটা কে দিয়েছিলেন? তারক চাটুর্যে। হুম, তারক চাটুর্যে। খেয়াল করে দেখবে এই যে বোমযাত্রী ডায়েরির একদম শেষের লাইনটা আমি বলছি, টেক্সট থেকে বলছি, তোমাদের বইয়ে দেওয়া নেই। হুম, দেখো দেওয়া আছে। অনেকে হয়তো জানতে চাইবে প্রফেসর শঙ্কুর ডায়েরিটা কোথায় এবং এমন আশ্চর্য জিনিসটাকে দেখবার কোনো উপায় আছে কিনা। আমার নিজের ইচ্ছে ছিল যে ডায়েরিটা ছাপানোর পর ওর কাগজ ও কালিটা কোনো বৈজ্ঞানিককে দিয়ে পরীক্ষা করিয়ে তারপর ওটাকে জাদুঘরে দিয়ে দেবো। সেখানে থাকলে অবশ্যই সকলের পক্ষে দেখা সম্ভব। কিন্তু তা হবার জন্যই, না থাকার কারণটা আশ্চর্য। মানে ওই ডায়েরিটা কিন্তু এখন নেই বর্তমানে। লেখাটা কপি করে, মানে যেটা লেখা ছিল ওর মধ্যে সেগুলোকে কপি করে নিয়ে প্রেসে দেবার পর, মানে আমি ছাপাতে গিয়েছিলাম প্রেসে, সেই দিনই বাড়ি এসে শোবার ঘরের তাক থেকে ডায়েরিটা নামাতে গিয়ে দেখি জায়গাটা ফাঁকা। তারপর একটা অদ্ভুত ব্যাপার দেখলাম, ডায়েরির পাতার কিছু গুঁড়ো আর লাল মলাটটার ছোট্ট একটা অংশ তাকের ওপর আছে এবং তার উপর ক্ষিপ্রপদে ঘোরাফেরা করছে প্রায় শখানেক বুভুক্ষু ডেও পিঁপড়ে। এরা পুরো খাতাটাকে খেয়ে শেষ করেছে এবং ওই সামান্য বাকি অংশটুকু আমার চোখের সামনেই উদরসাৎ করে ফেললো। মানে যেটুকু বাকি পড়েছিল সেটা আমার চোখের সামনে খেয়ে ফেললো, মানে ডায়েরিটা পুরো পিঁপড়ে খেয়ে শেষ করে দিল। আমি কেবল হাঁ করে চেয়ে রইলাম। যে জিনিসটা অক্ষয় অবিনশ্বর বলে মনে হয়েছিল সেটা হঠাৎ পিঁপড়ের খাদ্যে পরিণত হলো কি করে, সেটা আমি এখনো ভেবে ঠাহর করতে পারিনি। তোমরা এর মানে কিছু বুঝতে পারছো কি? এইভাবে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে গল্পটা শেষ হয়েছে। তো শেষ লাইনটা বলার তাৎপর্য কি, যে তোমরা এর মানে কিছু বুঝতে পারছো কি? এটার অর্থ কি বলতো, মানে লেখক কি বলতে চাইছেন? এটি শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। লেখক বলতে চাইছেন আসলে তিনি যে গল্পটা লিখছেন এটা তো কল্পকাহিনীর, এখানে কিন্তু কোনো যুক্তি খাটবে না, ঠিক আছে? কারণ তিনি তো পুরো বাস্তব গল্প লিখছেন না, না এখানে। তার জন্যই তিনি বলছেন যে তোমরা কি বুঝতে পারছো যে আহ, যে ডায়েরিটা এতই শক্ত ছিল যেটা আগুনে পড়ে না, যার কালার চেঞ্জ হয়ে যায়, সেই ডায়েরিটা সামান্য পিঁপড়েরা খেয়ে ফেললো, খেয়ে শেষ করে দিল। মানে ডায়েরিটা কেমন ছিল? না ডায়েরিটা ছিল কল্পকাহিনীর একটা জাস্ট বস্তু। এইভাবেই কিন্তু শেষ করা হয়েছে। অর্থাৎ পুরোটা একদম মানে মন দিয়ে কিন্তু বিশ্বাস করা চলবে না, এগুলো হচ্ছে কল্পকাহিনী। তো বোমযাত্রীর ডায়েরি আশা করি বুঝতে পারলে, এটা থেকে প্রশ্ন আসবেই। আর আমি বলবো যে এটা করবে তোমরা, কারণ এই বিষয়টা সহজ আছে। আর যেগুলো হচ্ছে শর্ট কোয়েশ্চেন সেগুলো তো বললাম। আরেকবার তোমাদের জিজ্ঞাসা করি, কে কে ক্লাসটা শুনলে শুরু থেকে তাদেরকে জিজ্ঞাসা করব, তারপরে আরেকটা শুরু করব। প্রফেসর শঙ্কু আর ম্যাকাও মাত্র দুজন শুনেছে। আর যদিও কেউ শুনেছে সে এখন শুনছে না, হয়তো তার জন্য অ্যান্সার দিতে পারছে না। দূরে ছিলাম তাই এসে হাত তুলতে দেরি হলো। ওটাই বললাম যে যদিও কেউ শুনেছে সে হয়তো এখন কথাটা শুনতে পাচ্ছে না। মঞ্জু ক্লাস করছে? মঞ্জু রুটি বানাচ্ছে ডালিয়ার মতো। ডালিয়া যেমন ক্লাসে অন করে নিয়ে রুটি বানাতে চলে যায়, আনমিউট করে নেয়। আচ্ছা যাই হোক, দাদা কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করি, কুহেলিকে জিজ্ঞাসা করি। প্রফেসর শঙ্কুর ডায়েরিতে
মানে প্রথম যে দিনলিপিতে লেখা ছিল যে তারা ইয়েতে গেছেন, মঙ্গল গ্রহে গেছেন, ডেটটা কত ছিল, বেরোনোর ডেটটা? কুহেলিকে জিজ্ঞাসা করলাম, কুহেলি নেই তাহলে, অন্য কেউ বলো। 13 তারিখে যাওয়ার ডেট ছিল। হ্যাঁ আমি বলছি কিন্তু স্যার আমি আনমিউট করিনি বলেই যাচ্ছি আচ্ছা, স্যার। হ্যাঁ একটা প্রশ্ন করছি যেটা আমি বলিনি, কিন্তু যারা পড়েছো তারাই বলতে পারবে। মঙ্গল গ্রহটাকে কোন ফলের সঙ্গে তুলনা করা হয়েছে? বাতাবি লেবুর সঙ্গে। হ্যাঁ, বাতাবি লেবুর সঙ্গে। আচ্ছা দীপ্তি বলো তো, আহ, মঙ্গল গ্রহে জলের রং কি, নদীর জলের? বলবো? দীপ্তিকে জিজ্ঞাসা করলাম। বলবো? এখানে রং জিজ্ঞাসা করলে সব কিছু লালই হবে, ডায়েরিটারও রং লাল, জলের লাল রঙও সব কিছু লাল। লাল জেলির মতো। হ্যাঁ, লাল। লাল রংটা মনে রাখবে। স্যার কিসের মতো স্যার? লাল পেয়ারা জেলির লাল মতো। স্বচ্ছ পেয়ারা জেলির মতো। পেয়ারা জেলি? পেয়ারার জেলি তৈরি করলে, পেয়ারা, মানে ঠিক ওই পাকা পেয়ারার যে হ্যাঁ কালারটা হয় আই থিঙ্ক ওরকম কালার। দুই ধরনের পেয়ারা থাকে না, একটা পেয়ারার ভেতরটা লাল থাকে, একটা পেয়ারার ভেতরটা সাদা থাকে। হ্যাঁ। তো ওই লাল পেয়ারাগুলো যে ভেতরটা, ওটা দিয়ে জেলি বানালে যে কালারটা হয়, তুমি বুঝতেই পারছো যে স্ট্রবেরি ফ্লেভার যেরকম থাকে না আইসক্রিমের গুলো, সেরকম ধরে নাও। মানে পেয়ারা স্ট্রবেরি ফ্লেভার। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে যে পুকুর থেকে এক গ্লাস জল নিয়ে খাই। আসলে তারপর দেখবে অন্য কিছু হচ্ছে। যাই হোক, এখানে ইয়ে বলো, তারকাকে জিজ্ঞাসা করবো এখানে। দীপ্তি তো রেসপন্স করছে না, জানি না ও বলছে কিনা, শুনতে পাচ্ছি না। আহ, আচ্ছা, অহনা বলো, প্রফেসর শঙ্কু এই যে বোমযাত্রী ডায়েরি, কটা ক্যারেক্টারের কথা বলা হয়েছে, ক্যারেক্টারগুলো বলো, সব ক্যারেক্টার পুরো গল্পে। মানে স্যার একদম শুরু থেকে তারক হ্যাঁ হ্যাঁ, ছোট তারক গল্প তো, চ্যাটার্জি, তারক চাটুর্যে, হ্যাঁ। তারক চ্যাটার্জি আছে, কথক স্বয়ং আছে, কথক বা লেখক। হুম প্রফেসর শঙ্কু আছে, তার প্রতিবেশী, ওনার নামটা আর ঠিক মনে পড়ছে না, তার প্রতিবেশী। আর অবিনাশ বাবু। অবিনাশ বাবু, অবিনাশ মূল বাবু ক্ষেতের আছে, মালিক, হ্যাঁ। আর নিউটন আছে, আর চাকর প্রহ্লাদ আছে, হুম আর মঙ্গল গ্রহের যে প্রাণীগুলোর কথা বলা হয়েছে তারা আছে, হুম রোবট বিদূষকর আছে। হুম রোবট বিদূষক। হুম। সে যার উপর এটা প্রয়োগ করেছিল সে ঘুম আসবে, সেটাও বলতে হবে তো। ওটা প্রতিবেশী, প্রতিবেশী নাম দেওয়া নেই। অবিনাশ বাবু। ওটা অবিনাশ বাবু একটা আলাদা, ওটা তো মূল ক্ষেতের মালিক। আর প্রতিবেশী একটা প্রতিবেশী আছে, একটা আছে, হ্যাঁ। আর ইয়ে আছে তোমার, ওই কি বলে, টাফা গ্রহের অধিবাসীরা আছে। তারপর বললো যে ওই মানে প্রকাণ্ড পিঁপড়ের মতো যে বাসিন্দাদের হুম ছুরি হুম খেয়েছে ওনারা রয়েছেন। হুম। প্রহ্লাদ, এখানে এই প্রশ্নের উত্তরটা আমি বলিনি, তোমরা বলবে। প্রহ্লাদ কি পাঠ শেষ করেছে, গীতা পাঠ না রামায়ণ পাঠ? রামায়ণ পাঠ। হুম, রামায়ণ পাঠ শেষ করেছে আর মহাভারত শুরু করেছে। এই যে এই জিনিসগুলো দেওয়ার অর্থ কি, রামায়ণ পাঠ শেষ করেছে, মহাভারত ধরেছে, রামায়ণ আবার শেষ সময়টাকে, করতে কতদিন লাগছে হ্যাঁ সময়। সময়টাকে বোঝানোর জন্য। আর ওটা অনুমান সাপেক্ষ, পরিষ্কার বলেনি এই কটা মাস কেটেছে, বলছে নির্বিঘ্নে কেটেছে, কটা মাস। এবার এখানে রামায়ণ মহাভারত পড়ার উপর ডিপেন্ড করছে কটা মাস, মানে 10 মাস হতে পারে, 12 মাস হতে পারে। তার জন্য কিন্তু এখানে ডেটগুলো একটা ফ্যাক্ট, যে 21 জানুয়ারি 25 জানুয়ারি যে পুরোটাই যে একই বছরের ডেট সেটা নয়, কিন্তু পরের বছরের ডেটও হতে পারে। আর মহাকাশে যাওয়া 1-2 দিনের তো ব্যাপার নয়। তো এখানে শুধু ডেট দেওয়া আছে, সাল কিন্তু দেওয়া নেই, খেয়াল করে দেখবে যে পরের দিনই হবে বা 7 দিন পরের ডেটটা, ওটা ওটা নয়, 1 বছর পরেও হতে পারে। ঠিক আছে, এবারে তোমাদের আরেকটা গল্প আলোচনা করেছি, এটার নাম হচ্ছে প্রফেসর শঙ্কু ও ম্যাকাও। ম্যাকাও কিন্তু, কি বলছো? হ্যাঁ পিডিএফ দিয়েছি, হ্যাঁ তোমাদের পিডিএফ, 3টে গল্পের পিডিএফ দিয়েছি আমি।
ক্যারেক্টারগুলো কিন্তু মনে রাখবে, গল্পগুলো, তাহলে আমার মনে হয় সবগুলো মনে থাকবে। দেখবে প্রফেসর শঙ্কু ও ম্যাকাও এটা আলাদা করে পিডিএফ দিয়েছে। পিডিএফটা তোমার 8টা পৃষ্ঠা আছে। 7 জুন দিয়ে শুরু হয়েছে, যেহেতু ডায়েরি দিনলিপি লিখছে প্রফেসর শঙ্কু, 7 জুন দিয়ে তৈরি হচ্ছে। বেশ কিছুদিন থেকেই আমার মন মেজাজ ভালো যাচ্ছিল না। আজ সকালে একটা আশ্চর্য ঘটনার ফলে আবার বেশ উৎফুল্ল বোধ করছে। আগে মেজাজ খারাপ হবার কারণটা বলি। প্রফেসর গজানন তরফদার বলে এক বৈজ্ঞানিক কিছুদিন আগে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। এখানে আমার সঙ্গে বলতে এখানে কথক কে? এখানে কথক হচ্ছে প্রফেসর শঙ্কু, কারণ প্রফেসর শঙ্কুর ডায়েরিটা পড়া হচ্ছে। ঠিক আছে, প্রফেসর শঙ্কুর ডায়েরিটা পড়া হচ্ছে। প্রফেসর শঙ্কু নিজেই এখানে কথাগুলো বলছে যে আমার মন মেজাজ ভালো আছে না, তার কারণটা হচ্ছে না ওই গজানন তরফদার বলে একজন বৈজ্ঞানিক কিছুদিন আগে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। এখানে আরেকটা ক্যারেক্টার পেয়ে গেলাম, গজানন তরফদার। তো সে কি করেছিল সেটাই বিষয়। ভদ্রলোক যাবেন হাজারিবাগ। হাজারিবাগ কোথায় অবস্থিত, কোন রাজ্যে? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড পড়ছে, হ্যাঁ। আমার নাম শুনে আমার বইটা পড়ে এসেছিলেন আমার সঙ্গে আলাপ করতে এবং আমার ল্যাবরেটরিটা দেখতে। মানে শঙ্কু তো একজন বিজ্ঞানী, তার তো একটা ল্যাবরেটরি রয়েছে, সেটা দেখতে এসেছিল সেই গজানন তরফদার। গজানন তরফদারই হচ্ছে এই গল্পের একজন খল চরিত্র, ঠিক আছে, মনে রাখবে। এর আগে অন্য কোনো বৈজ্ঞানিক যে আসেননি তা নয়। প্রায় সব দেশের বৈজ্ঞানিকরাই ভারতবর্ষে এলে একবার আমার ল্যাবরেটরিটা ঘুরে দেখে যান। এক নরওয়েজীয় প্রাণীতত্ত্ববিদ তো প্রায় 1 মাস কাটিয়ে গেছিলেন আমার এখানে। কিন্তু এই লোকটি যেন একটু অন্যরকম। এর হাবভাব কেমন কেমন, বড্ড বেশি খুঁটিনাটি প্রশ্ন এবং চাহনিতে এমন একটা চঞ্চল ও তীব্র ভাব, যেন দৃষ্টি দিয়ে আমারই গবেষণা সবকিছু রহস্য আয়ত্ত করে ফেলবেন। মৌলিক গবেষণা নিয়ে বৈজ্ঞানিকদের মধ্যে একটু রেষারেষি থাকতে বাধ্য। আমি যেসব তথ্য বছরের পর বছর চিন্তা করে অঙ্ক কষে মাথার ঘাম পায়ে ফেলে আবিষ্কার করেছি, তা কেউ এক প্রশ্নের জবাবেই সব জেনে ফেলবে, এটা আশা করাটাই তো অন্যায়। অথচ ভদ্রলোকের যেন সেরকমই একটা মতলব। আমার চেহারাটা দেখে আমাকে বোধহয় নিরীহ গোবেচারা বলেই মনে হয়। নইলে সরাসরি এসব প্রশ্ন করার সাহস হয় কি করে, আর প্রশ্ন করলেই তার জবাব পাবার আশা করে কি করে? খেয়াল করে দেখো, আমি কি বললাম যে সত্যজিৎ রায়ের যতগুলো এই গল্প রয়েছে প্রফেসর শঙ্কুতে, সবগুলোই যে তিনি নিজেই তৈরি করেছেন ভাবনাগুলো, সেগুলো নয়। এই যে ঘটনাবলীগুলো বেশিরভাগটাই তখন কিন্তু হচ্ছিল। একজন বিজ্ঞানী কিছু আবিষ্কার করলেন এবং তার যে ওই পুরো স্ক্রিপ্টটা, তার যে ঘটনাটা, সেটা কিন্তু নিয়ে নেওয়ার যে প্রবণতাটা, চুরি করার বা সেটা কনসেপ্টটা নিয়ে আমি নিজে তৈরি করব, এটা অনেক আগে থেকে আসছে, যুগ যুগ ধরে। তোমরা পিজিতে একটা গল্প পড়বে, গল্প হেকিম সাহেব, ওটা মনোজ মিত্রের লেখা। কিছুদিন আগে মৃত্যু হলো মনোজ মিত্র, এই তো 10-12 দিনও হয়নি মনে হয়। তো সেই মনোজ মিত্রের লেখা গল্প হেকিম সাহেব, তোমরা পিজি কমপ্লিট মানে ইয়ে করো, কোর্স করো, তো ওখানে পাবে। তো সেই গল্প হেকিম সাহেবেও দেখা যাচ্ছে যে হেকিমের বইটা নেওয়ার জন্য কত ঝামেলা, আর শেষে মৃত্যু হচ্ছে হেকিমের। তোমরা একটা প্রবন্ধ আছে, সম্ভবত প্রবন্ধটার নাম হচ্ছে বই কেনা, মনে হয় তোমাদের ছিল না ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে? হ্যাঁ, ওইটাতে দেখবে সেই বলছে বাঙালিরা বই কেন পড়তে চায় না। সেই একজন হেকিমের একটা বই ছিল, সেটা রাজা নেওয়ার মতলব ছিল। তাহলে সেই ভেবে বিষ দেখো। মাখানো বইটা সেই থুতু লাগিয়ে লাগিয়ে পেজ উল্টেছে আর ও মারাই গেছে। হুম। তো কারো কষ্ট করে গড়া জিনিস সেটা সহজে কেউ নিয়ে, আমিও নোটের ক্ষেত্রে বলি না তোমাদেরকে যে আমার নোটগুলো তৈরি করছে শেয়ার করবে না, আসলে না, আমাকে বলেছিল একজন একজন বলেছিল, টিচারই বলেছিলেন, কিন্তু আমার তার কথাটা অন্যরকম লাগলো। বলছে আপনি এক কাজ করবেন, যেগুলো নোটস দেন না, মানে বাইরে ছাড়েন, সেগুলো এরকম করবেন যে কিছু কিছু ভুল রেখে দেবেন। যারা বাইরে শেয়ার করছে ভুলগুলো শেয়ার হবে, আর ক্লাসে শুধু বলে দেবেন ঠিকগুলো, যে ওই নোটে এটা ভুল আছে। অত সময় কোথায় যে আমি তোমাদের একটা নোট দেবো, সেখানে 10টা ভুল রাখবো, ইচ্ছে করে ভুল রাখবো, আর তোমাদেরকে বলবো এই নোটে এই 10টা সাল ভুল আছে, এই 10টা ভুল আছে। দেখবে এমন স্টুডেন্ট আছে ক্লাসেই করে না, সে ভুলটাকেই পরীক্ষায় লিখে এলো। আমার স্টুডেন্টেরই ক্ষতি হলো, আমার স্টুডেন্টেরই ওখানে প্রবলেম হয়ে যাবে। যে সেই বলে না, ফাঁদ পাতা হয়। কোচিং সেন্টার গুলো এরকম করে স্যার? হ্যাঁ, হতে পারে। আমাকে বলল যে এরকম ওই যে আপনাকে বললাম না, আমি ফার্স্ট ইয়ারে মনে হয় বলেছিলাম, মানে
এক্সামের পরে, যে আমি একজনের নোটস দেখলাম, হুম। মানে কি সব লেখা, আমি তো ওর নোটস দেখে আমি যা পড়ে এসেছি আমি ভুলে যাবো। হ্যাঁ, তো উনি কোচিং সেন্টারই চালান। তো উনি এটার নয়, উনি এসএসসির কোচিং নেন। তো উনি কি করেন, নোটে ভুল রেখে দেন, ইচ্ছাকৃত ভুল ওগুলো। এবারে যারা ক্লাসে পড়ে তাদেরকেই সেই ভুলগুলো বলে দেয়। এবার বাইরে যারা নোটগুলো পায় তারা ভুল লিখে আসে, মানে জেনে শুনে। তো এরকম আমার করতে বলছিল। এটা কেমন লাগে একটা নিজের থেকে ভুল করা? স্যার ওই যে যারা অনেকে আছে না নোটস টেনে পড়ে না, আবার পরীক্ষার সময় ওই নোটস গুলোই টুকে টুকে লেখে, তাহলে তো তাদের অবস্থা আছে। খারাপ, এই তারা সবই এখনই ভুল লিখে ফোন এসছে। এসেছিল একটা স্টুডেন্টের, ও অ্যাসাইনমেন্টের অ্যান্সার চাইছে, তো কত লাগবে বললাম, দিয়ে বলছে আপনার অ্যান্সারগুলো তো 200-300 টাকায় বিক্রি হচ্ছে। আমি বললাম, কোথায় বিক্রি হচ্ছে? মানে অ্যাসাইনমেন্ট অ্যান্সারগুলো। তো বলছে অনেকে বিক্রি করছে। আমি বললাম হ্যাঁ কিনে নিন, অসুবিধা কী আছে? বলছে হ্যাঁ আপনারই লোগো দেওয়া আছে, দেখলাম স্যাম্পেল পাঠালো। আমি বললাম হ্যাঁ লোগো দেওয়া আছে, কিনুন, কিনে আপনি অ্যান্সার দিন। আর পরীক্ষায় জিরো পেলে বা কিছু ভুল হলে আমাকে ফোন করবেন না, কারণ আমি আপনাকে দিইনি। যার কাছে নিচ্ছেন তিনি দায়িত্ব নেবেন। আমি টাকাটা নিই ভরসার জন্য, কারণ আপনাকে সাপোর্ট দিচ্ছি, কেন টাকা নেব না, সময় দিচ্ছি। আপনার অসুবিধা হলে আমাকে আপনি ফোন করবেন। আর আমার পরিচিত কেউ নয় যে তাদেরকে হেল্প করতে যাবে। কেউ বেশিরভাগই চাকরিওয়ালা মানুষ থাকে এনএসইউতে দেখবে। তো সেই মানুষটা যদি কোথাও 200 টাকায় আমার নোটটা পেয়ে যায়, তো স্বাভাবিক তার অধিকার থাকে না আমাকে ফোন করে কোনো হেল্প নেওয়ার, কারণ সে তো ব্ল্যাকে কিনেছে সেটা না। তো একটা একজনের কাছ থেকে ডিরেক্ট কেনা, তার কাছ থেকে সেই হেল্পটা পাওয়া, আরেকটা ব্ল্যাকে কেনা, দুটো ডিফারেন্স আছে। দিয়ে আমি বললাম এগুলো তো ধরা পড়ে না, ধরা পড়লে আমার নিজস্ব তো ট্রেড লাইসেন্স আছে, আমি তো ব্যবস্থা নিতে পারি। তো এরকম ব্যাপার থাকে। তবুও চোরের বলে না 64 বুদ্ধি, অনেক চোর থাকে, অনেকভাবেই ইয়ে করে। তো ব্যাপার হচ্ছে সব কিছুর ক্ষেত্রেই এরকম একটা লিক হওয়ার ব্যাপার থাকে, প্রবণতা আগেও ছিল। স্যার এখন তো অনলাইনে যে অ্যাসাইনমেন্টের যে আনসার গুলো সেগুলো তো অ্যাভেলেবেল হয়ে গেছে, মানে 2-4 দিন পর থেকেই সমস্তটা। না, অ্যাকুরেসিগুলো সবার থাকে না 100%। আর তারপরে দেখো, যে অ্যাসাইনমেন্ট অ্যান্সার নেই না, সবাই তো অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারে না। আমার কাছে যারা নেয় তাদের যদি কোনো অসুবিধা হয় অ্যাসাইনমেন্ট সাবমিট করতে, আমি ফোনটা তুলি এবং তাকে গাইডও করে দিই। টেকনিক্যাল গাইডে অসুবিধা হলে করে দিই। এবারে যারা সে 100 টাকা 200 টাকায় বিক্রি করে দিচ্ছে, তুমি স্টুডেন্ট আর তুমি একজনকে বিক্রি করলে, এবার সে ফেঁসে স্যার গেল ওই যে ইউটিউবে তোমাকে। দেখি মানে এত হুম। নোটিফিকেশন আসে, লাস্টে আমাকে বন্ধ করে রাখতে হয় শুধু, হুম। যে এটার অ্যাসাইনমেন্টের আনসার শিট দিয়েছে, মানে ইউটিউবের যেগুলো। হুম। ওগুলো কেউ দায়িত্ব নেবে না, তুমি ফেল করলেও দায়িত্ব নেবে না, তুমি আটকালেও দায়িত্ব নেবে না। দেখো, ফ্রি জিনিস নেওয়া ভালো, কিন্তু ওটার কোনো গ্যারেন্টি থাকে না ফ্রিটা নিয়ে তোমার কতটা কাজে লাগবে। তো ফ্রি দেবেও না আর ফ্রি নেবেও না আমার মতে। ফ্রি তুমি দেবে তাহলে তোমার নিজের মূল্য কমে যাবে, আর তুমি যদি ফ্রি নেবে তাহলে নিশ্চয়ই তার পিছনে কিছু স্বার্থ থাকবে। আর ফ্রি, সব কিছু ফ্রি নেওয়াটাও ঠিক নয়, তোমার যে লাভই হবে ফ্রি নিয়ে সেটাও কিন্তু নয়। তো ফ্রি জিনিস নেওয়াটাও ঠিক নয়, আর দেওয়াটাও ঠিক নয়। তোমার কোনো একটা আর্ট আছে, কোনো শিল্প আছে, আর তুমি সেটা ফ্রিতে বিলি করছো, তোমার কাছ থেকে ফ্রিতে নেবে কিন্তু অন্য কারো কাছ থেকে টাকা দিয়ে নেবে সেটা, আর তোমার ভ্যালুটাও কমে যাবে। প্লাস তোমাকে, মানে তুমি কিছু পেলেও না তোমার ক্রিয়েটিভিটির জন্য। তো যেটা তোমার নিজের ক্রিয়েটিভিটি, সেটা সবাইকে ফ্রিতে করে দেবে না। আগে আমি করতাম, প্রচুর হেল্প করতাম, নিজের কম্পিউটার সব কিছু অ্যাপ্লিকেশন টাইপ করে দিতাম, কেউ পঞ্চায়েতে যাবে নিজের কাগজ দিয়ে প্রিন্ট করে দিতাম। মানে এতটুকু মনুষ্যত্ব নেই যে এর কাগজটা কিনছে সেটা দিয়ে দিই, ও অতক্ষণ বসে টাইপ করলো সেটা। এরকমও মানুষ আছে যারা ভাবে যে এগুলো সব আকাশ থেকে আসে, কাগজগুলো, কালিগুলো, সময়টা। তো তারা দেবেই না তোমাকে, তোমার যারা ফ্রিতে অভ্যস্ত। তো আমার মতে যে আহ, এক সময় দিতাম, আমিও ঠকেছি। তো তোমরাও কোনো ক্রিয়েটিভিটি তোমার আছে তোমার মধ্যে, তো ফ্রিতে হেল্প করো না। যেটা প্রতিনিয়ত হেল্প করতে হচ্ছে তোমাকে সবাইকে, সেই মানুষটা না তো কৃতজ্ঞ থাকে পরবর্তীতে, যেদিন হেল্প করা বন্ধ করবে সেদিনই দেখবে একটা অন্যরকম যেন অধিকারে পরিণত হয়ে যায় সেই মানুষগুলোর, ফ্রি পেয়ে পেয়ে যে এ দেবে না মানে, দিত এতদিন আজকে কেন দিচ্ছে না, এরকম। তারপর তোমার এতদিনের যে সুনামটা, তোমাকে যে ভালোবাসতো সেটা নষ্ট হয়ে গেল দিলে না বলে। তার চেয়ে শুরু থেকেই ক্রাইটেরিয়া করবে, নইলে মানুষ যাকে ফ্রি পাবে না তাকে লুটে চুষে আর ফেলে দেবে রাস্তাতে, মানে এরকম। আমি তো এখন বুঝতে পারছি, অভিজ্ঞতা হয়েছে না এতদিনে। তো এরকম মানুষের, একজন ফোন করে বললেন যে অ্যাসাইনমেন্টে অ্যান্সার কত লাগবে, আমি কথার ভয়েস শুনেই বুঝি কি কীরকম রেটটা বললাম। ও বাবা, ইউটিউব ফেসবুকে ছড়াছড়ি অ্যান্সারগুলো। তো বললাম আপনি তাহলে আমাকে কেন ফোন করেছেন, ওখান থেকে নিয়ে নিলেন না কেন?
এরকম মানুষগুলো থাকে ভাবো। তো হ্যাঁ জানেন এবার কি হচ্ছে, আমাকে একজন নোট পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে। তো আমি তো বুঝতে পারছি না কে, কারণ আমার কাছে তার নাম্বার নেই। মানে আমি তারপরে আমি সেগুলো কি ওপেন করে দেখি, ওগুলো সব নোটস এর ওগুলো এসছে। মানে আমাদের কলেজের পাশেই আছে ইনস্টিটিউটটা। তা আমি ফার্স্টে ভাবলাম কি ইনস্টিটিউট আবার কি ফ্রিতে নোটস তো দিয়ে দিচ্ছে সবার। তারপরে আমি আবার ওই নাম্বারটা আছে না মানে টেক্সট করেছি যে কে। তখন বলছে আমি এক্সামের সময় তোমার পাশে বসেছিলাম না, তুমি তো পড়াশুনো করো দেখলাম, তাই তোমাকে দিয়েছি, তুমি নোটস গুলো পড়ে যাবে তাহলে আর আমাকে দেখাবে, তাই আমি নোটস কিনে তোমাকে শেয়ার করে দিলাম। আমি কি পাগল এগুলো। আমি বলছি, আমি চিনি না তো তোমাকে, কে আর জানি না। তারপর আবার নামটা বলছে মেয়েটা যে আমি এই তোমার পাশে বসেছিলাম এক্সামের সময়। পড়ে যাও ঘাড় ধরে এবার তখন দেখাতে ইউনিক বলবে। এবার আজ আমি আমার নিজের পড়া পড়তে পারছি না, তাই কাছে বলেও কে কি পাঠিয়েছে সেগুলো আমাকে এখন পড়তে হবে। আমি পাগল, নিজে নোটস করে আমাকে পাঠিয়েছে। আচ্ছা দেখো তারপরে যেটা হচ্ছে, আহ, হ্যাঁ, এখানে নাম করা হয়েছে একজন গজানন তরফদার। তাকে স্বাভাবিক তার এতই কৌতূহল যে প্রফেসর শঙ্কুর কিন্তু তাকে সন্দেহ হচ্ছে, এবং তার মনে হচ্ছে যে আমার এতদিনের যে গবেষণার ফলগুলো সে হয়তো চুরি করতে এসেছে। তার লাগাম ছাড়া কৌতূহল, এত কৌতূহল যে তার প্রতি স্বাভাবিক সন্দেহের নজরে দেখছে। এবং যখন এখানে দেখা যাচ্ছে দেখবে প্রফেসর শঙ্কু কিছু একটা কাজে যখন বাইরে ব্যস্ত হচ্ছে সেই সময় আহ, সেই প্রফেসর শঙ্কুর যে গবেষণার যে বইপত্র যেগুলো আছে সেগুলো কিন্তু সে হাতে নিয়ে ইয়ে করছে, দেখাশোনা করতে শুরু করে দিয়েছে। তারপরে দেখা যাচ্ছে যে প্রফেসর শঙ্কু একটা মানে ওষুধ তৈরি করার প্রয়াস করছে। দেখবে এটা নিয়ে তোমাদের প্রশ্ন হয়েছিল, অদৃশ্য হওয়ার ওষুধ এসেছিল না অ্যাসাইনমেন্টে? হ্যাঁ এসেছিল। এই বাবুয়ের ডিম কিসের এটা কি করা হয়, এটা অদৃশ্য হওয়ার ওষুধ তৈরি করার জন্য এটা এসেছিল। হুম হুম। তো এক সময় প্রফেসর শঙ্কুচন গবেষণার রুম থেকে যখন বাইরে এসে ল্যাবরেটরি থেকে, তখন সেই মানুষটা কি করছে না তার যে তোমার খাতাটা গবেষণা সেটাকে পড়তে শুরু করে দিয়েছে। তো বুঝতেই পারছো প্রফেসর শঙ্কু এখান থেকে সন্দেহ হয়ে গেছে। তার কিছুদিন পরেই দেখা যাচ্ছে যে একটা চিঠি এসেছে প্রফেসর শঙ্কুর কাছ থেকে, শঙ্কুর কাছে। কে চিঠিটা লিখেছে না সেই তরফদার মানুষটা, গজানন তরফদার। সে কি লিখেছে যে সে একটা ওষুধ আবিষ্কার করবে প্রফেসর শঙ্কুর থেকেও আরও কিন্তু ভালো হবে, এবং সেটা অদৃশ্য হওয়ার ওষুধ। মানে প্রফেসর শঙ্কুর সঙ্গে একটা প্রতিযোগিতা এসে নেমেছে তাকে হারাবে বলে। প্রফেসর শঙ্কর বুঝতে আর বাকি থাকে না যে তার যে কনসেপ্টগুলো সে তৈরি করেছিল যেগুলো, সেগুলোই সে কিন্তু তথ্যগুলো সে সংগ্রহ করেছে। দেখবে এইরকম বিষয় নিয়ে ওই ইয়ে আছে, তোমার ইয়ে সিনেমাটা আছে, কি জানো, দাঁড়াও, হ্যাঁ, রোবট টু সিনেমাটা যেটা আছে না, রোবট বা রোবট টু যেগুলো রজনীকান্তের, দেখবে ওখানে ভিলেন আছে কে, এখানে গজানন তরফদারের মতো একজন ক্যারেক্টার আছে, কি নাম, ওই ড্যানি বলে আছে, চিনো তো ভিলেনটাকে? সেও সেই ওই চিট্টির মতো একটা রোবট, বা চিট্টিকে একবার সেই ইয়ে চুরি করে নিচ্ছে না, আর নিজের মতো তৈরি, প্রথমে নিজে চেষ্টা করেছিল বানাতে পারেনি সে, দেখছে যে ওর নিজের তৈরি রোবট নিজেকেই গলা টিপছে। কথাগুলো রেজিনার ওখান থেকে হচ্ছে। হুম। তো ব্যাপার হচ্ছে যে ওটাতে দেখবে সে নিজে একটা রোবট তৈরি করেছিল, সেই রোবটটা ওর নিজেরই গলা টিপে দিয়েছিল। তো সে দেখছে যে কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে না, তখন সে কী করছে, চেষ্টা করছে যে ওই রজনীকান্ত যে ইয়েটা করেছে সেইটা চুরি করবে। এমনকি সে তার রোবটটাকেও চুরি করে নিচ্ছে আর নিজের মতো করে সে খারাপ কাজে লাগানোর জন্য ইয়ে করছে। তো খেয়াল করে দেখো এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু অনেক সিনেমা হয়েছে। দেখবে তুমি ইয়ে সিনেমা দেখবে, মিস্টার ইন্ডিয়া দেখেছো অনিল কাপুরের? মিস্টার ইন্ডিয়া, ওখানেও দেখবে অদৃশ্য হওয়ার একটা ব্যাপার আছে। অমরেশ পুরী আছে ওখানে ভিলেন মহাশি, মোগেম্বো খুশুয়া নাকি একটা ডায়লগ আছে না, বিশাল ফেমাস হয়েছিল। তো ওটাতে দেখবে অমরেশ পুরী ভিলেন আছে আর অনিল কাপুর নায়ক আছে, ওটা তো দেখবে অদৃশ্য হচ্ছে। তো ব্যাপার হচ্ছে এইগুলো খেয়াল করে দেখো এগুলো প্রভাবটা কোথায় পড়ছে। এগুলো নিয়ে গবেষণা চলছে, বিভিন্ন পত্রপত্রিকা, টিভি চ্যানেল, নিউজে দেখাচ্ছে এগুলো, যে এই বিজ্ঞানীরা এগুলো করছে, চেষ্টা করছে, কতটা সফল হবে জানি না। তো ওই কনসেপ্টগুলোকে নিয়েই কি হচ্ছে সাহিত্যে, আমি কি বললাম, যেগুলো প্রমাণ হয় না যুক্তির অভাবে, সেইগুলো কি করা হয়, সেগুলোকে সাহিত্যের শাখাতে, নাসির উদ্দিনের একটা মুভি আছে,
নাসিরুদ্দিন শাহ, হ্যাঁ হ্যাঁ, ওটা তো গায়েব হয়ে যাচ্ছে না, কি যেন নামটা আছে, ঠিক মনে পড়ছে না, ওটাও ওরকমই আছে, টুপি পরে আছে নাসিরুদ্দিন শাহ, একটা লম্বা। কই মিল গিয়া সিনেমা তো নাসিরুদ্দিন শাহ আছে, কিন্তু ভিলেন আছে দেখবে ও। কই মিল গিয়া নয়, ওই ক্রিস, ক্রিস টু মনে হয়, বা না ক্রিস থ্রি, ক্রিস থ্রিতে আছে মনে হয়, দেখবে ওই নাসিরুদ্দিন শাহ আছে মনে হয় ভিলেন, টু বা থ্রি এরকম কিছু একটা হবে। সিনেমাগুলো দেখো তোমরা? হ্যাঁ, চমৎকার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাসিরুদ্দিন শাহ চমৎকার সিনেমাটা। তো হ্যাঁ, শাহরুখ খানও আছে। কনসেপ্টগুলো কোথা থেকে আসছে, এগুলো সেই সময়ের পত্রপত্রিকা বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে, এবং যারা মানে সাহিত্যের লেখক, তারা এগুলোকে নিয়ে আরও কিছু কল্পনা অ্যাড করে সেগুলোকে বই তৈরি করছে। আর সেই বইগুলোই হচ্ছে কি না সিনেমা হচ্ছে। এই যে সত্যজিৎ রায় তিনিও লিখেছেন, এটাও হয়তো সিনেমা হচ্ছে, বা বিভিন্ন সিরিয়াল তৈরি করা হয়েছে। তো তৎকালীন সময়ে হিন্দি সাহিত্য লেখা হয়েছিল সেই বিষয়গুলোকে নিয়ে, যেগুলো হিন্দি সিনেমা হয়েছে বলিউডে। তো বুঝতে পারছো যে এগুলোর ব্যাকগ্রাউন্ডে প্রেক্ষাপটে কিন্তু কিছু না কিছু বিষয় আছে। তো দেখা যাচ্ছে যে এখানে সেই অদৃশ্য হওয়ার ওষুধটা, যেটা প্রফেসর শঙ্কু তৈরি করতে চাইছিলেন, সেটা তৈরি করছে গজানন তরফদার। কি করে না, সেও কিন্তু চুরি করেছিল কনসেপ্টটা প্রফেসর শঙ্কুর কাছে। প্রফেসর শঙ্কু যে জানতে পারলো যখন চিঠি এসেছিল তার কাছে, এবং সে বলেছে যে অদৃশ্য হওয়ার ওষুধটা সে তৈরি করে দেখাবে এবং প্রফেসর শঙ্কুকে সে হারিয়ে দেবে। তো প্রফেসর শঙ্কু তখনই বুঝতে পারলো। তারপরে তার মনে হয়েছিল যে আহ, ও তো ছোটোখাটো বিজ্ঞানী, আমার মতো তো এতটা তো বুদ্ধিমান নয় যে তৈরি করে দেবে, তার জন্য সে তখন খেয়াল করেনি, মানে খেয়াল মানে কি, যে অত গ্রাহ্য করেনি, ওর দ্বারা সম্ভব হবে না। তো শত্রুকে কি বলে, যে সবসময় দুর্বল ভাবা চলবে না। যে শত্রু সে হতে পারে দেখতে দুর্বল, কিন্তু সে কখন যে কি ঘটনা ঘটিয়ে দেবে, তার জন্য যারা শত্রু বা যারা তোমার ক্ষতি চায়, সেই মানুষগুলো থেকে দূরে থাকাটাই শ্রেয়, এবং সেই মানুষগুলো থেকে সেগুলোকে অ্যাভয়েড করতে পার, কখনো কমজোর মনে করা চলবে না তাদেরকে। তো সেটা এখানে সে কিন্তু শত্রুটাকে দুর্বল ভেবেছিল প্রফেসর শঙ্কর, তার জন্য সে উড়িয়ে দিয়েছিল, তার সেই ভাবনাটাকে আর ভাবেনি। কিন্তু দেখা যাচ্ছে দেখবে 7 তারিখে ডেট দেওয়া আছে, সাল কিন্তু এখানেও দেওয়া নেই। 7 তারিখ দেওয়া আছে, প্রফেসর শঙ্কুর যে বাগান আছে ওখানে দেখবে গাছ আছে, গোলঞ্চ গাছ। সেই গোলঞ্চ গাছে একটা পাখি এসেছে, পাখিটা হচ্ছে ম্যাকাও পাখি। এই যে প্রফেসর শঙ্কু ও ম্যাকাও, তো এখানে ম্যাকাও সেই পাখিটা। তো সেই পাখিটা এসেছে, এবং সেই পাখিটা মানে এতটাই ফ্রেন্ডলি দেখা যাচ্ছে যে প্রফেসর শঙ্কুর কাঁধে এসে বসে যাচ্ছে। এবং এই পাখিটাকে কিন্তু বিড়ালটাই আপত্তি জানিয়েছে প্রথমে, যে এই পাখিটা কিন্তু ঠিক নয়, প্রফেসর শঙ্কুর জন্য ভালো নয়। কিন্তু ওই নিউটন বিড়ালটা, তো বিড়ালের কথা উপেক্ষা করেছিল প্রফেসর শঙ্কু, এবং কিছুদিনের মধ্যেই প্রফেসর শঙ্কু সেই পাখিটার সঙ্গে একটা ভাব হয়ে যায়, বন্ধুতে পরিণত হয়ে যায় ম্যাকাও পাখিটা। এমনকি এমন বন্ধু হয়ে যায়, প্রফেসর শঙ্কু তার ল্যাবরেটরিতেও সেই পাখিটাকে নিয়ে যায়, এবং ল্যাবরেটরির যে গবেষণাগুলো সেই কাজগুলোতে পাখিটা হেল্প করতে শুরু করে। মানে এতটাই আহ, মানে আত্মীয় হয়ে যায় প্রফেসর শঙ্কুর, এবং সেই গবেষণাতে পাখিটারও বেশি আগ্রহ, এবং তার সঙ্গে সঙ্গে সেই পাখিটা কিন্তু গবেষণার সব কিছু বিষয়গুলো প্রফেসর শঙ্কু কিন্তু জেনে নিচ্ছে দিন দিন, সেটা প্রফেসর শঙ্কু কিন্তু বুঝতে পারছে না। এবং সে বুঝতে পারছে যে পাখিটা বিশাল স্মরণ শক্তি, পাখিটা কিন্তু বিশাল আমাকে হেল্প করছে, মানুষের মতোই কিন্তু পাখিটার আশ্চর্য গুণ রয়েছে, সেটাতে সে কিন্তু মুগ্ধ হয়ে গেছে। তারপরে দেখা যাচ্ছে যে এই যে ইয়েটা তোমার ডেট দেওয়া আছে, দেখবে 22শে জুনের কথা বলা হচ্ছে, যে ম্যাকাও বেশ কিছু আরও কাজ আছে যেগুলো কিন্তু আশ্চর্য করছে প্রফেসর শঙ্কুকে। আহ, যে ওষুধটা তৈরি করবে প্রফেসর শঙ্কু, অদৃশ্য হওয়ার ওষুধটা, তার যে উপকরণ থেকে শুরু করে যা কিছু লাগবে সেগুলো সব মুখস্থ করে নিয়েছে পাখিটা। তো এটার সঙ্গে আরেকটা পাখিটার মধ্যে গুণ আছে, সে কিন্তু অনেকগুলো ভাষা জানে। কটা ভাষা জানে পড়েছো তোমরা? অপরাইটি ভাষা জানে শুনতে গেলে। হুম। এবং সে প্রফেসর শঙ্কুকে শুভরাত্রি জানায় স্প্যানিশ ভাষাতে। এগুলো থেকে ছোট ছোট প্রশ্ন আসবে, ম্যাকাও পাখিটার গুণ কি আছে, কটা ভাষা জানে, কোন ভাষায় শুভরাত্রি জানিয়েছিল প্রফেসর শঙ্কুকে, এসব বিষয়গুলো ছোট ছোট প্রশ্ন আসতে পারে, শর্ট কোয়েশ্চেন এগুলো। তারপরে দেখা যাচ্ছে যে এই পাখিটাকে ডেট দেওয়া আছে 24 জুন, সেই দিন থেকে কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেছে প্রফেসর শঙ্কু কিন্তু জানে না। যেভাবে হঠাৎ করে এসেছিল সেইভাবে হঠাৎ করে কিন্তু পাখিটা চলে যায়।
এবারে প্রফেসর শঙ্কু রীতিমতো তার সঙ্গে একটা আত্মীয় হয়েছিল, তো মানে আত্মীয়তা হয়েছিল, বন্ধুত্ব হয়েছিল, মানে বিষাদ একটা মন নিয়েছে প্রফেসর শঙ্কু, তার বন্ধু চলে গেছে। দেখা যাচ্ছে এরপরে 21শে জুলাই শঙ্কুর যে ল্যাবরেটরি আছে সেখানে কিন্তু একটা ডাকাত এসেছে। ডাকাত এসেছে বলতে কি, সেই ডাকাত কিন্তু দেখা যাচ্ছে না, অদৃশ্য ডাকাত। ক্রিয়াকর্মগুলো, তার কাজকর্মগুলো কিন্তু অনুভব করতে পারছে প্রফেসর শঙ্কু, এবং বোঝা যাচ্ছে যে সে ডাকাত একা আসেনি, কিন্তু তার সঙ্গে আরেকটা আছে কেউ। তো সেটা কি আছে না, সেটা সেই ম্যাকাও পাখিটার অদৃশ্যটা, মানে তাদের তারা মানে সশরীরে না দেখা গেল, তাদেরকে অনুভব করা যাচ্ছে যে একটা পাখি আছে আর একটা মানুষ আছে। তাদের অশরীরী সেই ইয়েগুলো, অদৃশ্য হওয়া শরীরগুলো যেন কিছু কাজ করছে, সেগুলো বুঝতে পারছে। তো সেই ডাকাতের সঙ্গে দ্বন্দ্ব বাঁধছে প্রফেসর শঙ্কুর, কেননা তার ল্যাবে পুরো আক্রমণ করেছে, এবং সেখানে জিনিসপত্রগুলো যেগুলো আছে সেগুলোর নিয়ে যখন নাড়াচাড়া হচ্ছে, তখন সে বুঝতে পারছে যে এখানে কিন্তু কে এসেছে না, সেই গজানন তরফদার, যে তার প্রথমত সেই ইয়েগুলো চুরি করতে চেয়েছিল সব বিষয়গুলো, এবং তার সঙ্গে আছে সেই ম্যাকাও পাখিটা। ম্যাকাও পাখিটাকে দিয়েই কিন্তু সব কিছু সে হরণ করে নিয়েছিল। প্রফেসর শঙ্কর সব কনসেপ্টগুলো নিয়ে নিয়েছিল, এবং আজ সত্যিই সে অদৃশ্য হওয়ার ওষুধ তৈরি করেছে, এবং সে নিজেও অদৃশ্য হয়েছে আর পাখিটাও অদৃশ্য হয়েছে। যা কিছু হেল্প করেছিল সব কিছু কিন্তু পাখিটাই হেল্প করেছিল। কিন্তু জানা যায় যে সেই যে পাখিটা আছে, সেই পাখিটা কিন্তু অজান্তেই হেল্প করেছে। সে জানতো না যে এখানে তরফদার যে আছে তোমার ওই গজানন তরফদার, সে কিন্তু একদম শয়তান লোক। তার জন্য সে কিন্তু পরবর্তীতে বুঝতে পারছে পাখিটা যে সে কিন্তু খলনায়কের হেল্প করেছে, এবং সেই জন্য সেও কিন্তু মানে বুঝতে পারছো যে তার অনুশোচনা রয়েছে, এবং দেখা যাচ্ছে যে এই পাখিটাকে দিয়ে কিন্তু সব কিছু নিয়ে নিয়েছে। ওই ম্যাকাও পাখিটাকে কিন্তু রেখে গেছিলো সেই গজানন তরফদারি, এবং তারপরে সে ঠিক করেছিল যে সব কিছু যখন ফর্মুলাগুলো সংগ্রহ করা হয়ে যাবে পাখিটার দ্বারা, পাখিটাকে তখন সে মেরে শেষ করে দেবে। আর এইগুলো সব কিছুই কিন্তু সেই পাখিটা কিন্তু জেনে যায়, এবং পাখিটাও অদৃশ্য হয়ে নিয়ে এই গজাননকে কিন্তু তাড়া করেছিল। তাড়া করতে করতে কোথায় নিয়ে এসেছে, প্রফেসর শঙ্কুর সেই বাড়িতে নিয়ে এসেছে। বাড়ির অ্যাড্রেস দেওয়া আছে গিরিডি। গিরিডি কোথায় অবস্থিত? এগুলো সব ঝাড়খণ্ড বিহারে অবস্থিত, যে জায়গাগুলো। হ্যাঁ, তো আমাদের এদিক থেকে সামনে হয়, আসানসোল থেকে আমাদের প্রচুর গিরিডির বাস পাওয়া যায়। তো সেই গিরিডি এমন এমন জায়গার নাম দেওয়া আছে, সেই গ্রামাঞ্চল টাইপের জায়গাগুলো সব নাম দেওয়া আছে দেখতে। তো গিরিডিতে শঙ্কুর বাড়ি, সেখানেই কিন্তু ধাওয়া করে নিয়ে এসেছে সেই পাখিটাই, তাকে তাড়িয়ে নিয়ে এসেছে। তাকে তো সে হত্যা করবে না, তার জন্য সেও অদৃশ্য হয়ে গেছে পাখিটা। এবং তারপরে কি দেখা যাচ্ছে যে এখানে তোমার এই ঘটনাটার পরে সেই প্রফেসর শঙ্কুর যে পাখিটা, প্রফেসর শঙ্কুর বলছি, ম্যাকাও যে পাখিটা রয়েছে সেটা কিন্তু প্রফেসর শঙ্কুর সঙ্গে শেষে থাকছে। গল্পটার শেষের অংশটা আমি পড়ছি তোমাদের টেক্সট থেকে। তার কি বলছে, ও বেরোলেই ধরলাম, চোর চোর জচ্চোর জচ্চোর, তার আমি আর আমি, ভালো ভালো এখানেই থাকবো। বেশ তো থাকো না, আর কোনো বৈজ্ঞানিকের সঙ্গে দোষ নেই তো, আমার ফর্মুলা অন্যের কাছে পৌঁছবে না তো? ম্যাকাও আবার সেইভাবে অট্টহাস্য করলো। জিজ্ঞেস করলাম, ওষুধ কটায় খেয়েছো? রাত 10টা। বটে, এখন তো 8টা বাজে, 10 ঘন্টা তো হয়ে গেল। তা তো বটেই, দিয়ে হাসির আওয়াজ আছে। সেই হাসির সঙ্গে সঙ্গেই দেখলাম আমার ঘরটা আস্তে আস্তে আলো হয়ে উঠল। সূর্যের আলো নয়, ম্যাকাওয়ের বহু বিচিত্র পালকের চোখ ঝলসানো রঙের আলোয় আমার ল্যাবরেটরির চেহারা ফিরে গেল। আমি আমার খাতাগুলো ঝাড়তে ঝাড়তে চেয়ার থেকে উঠে পড়ে ম্যাকাওটার মাথায় হাত বুলিয়ে বললুম, থ্যাংক ইউ। ম্যাকাও বলল, গ্রাসিয়া গ্রাসিয়া। ম্যাকাও কিন্তু ইংরেজি ভাষাতে কথা বলছে না, সে তো স্প্যানিশ ভাষাতে কথা বলছে না। তার সঙ্গে আরও অনেক ভাষা আছে যেগুলো সে কিন্তু আয়ত্ত করেছে। এর আগের ঘটনাটা যেটা হচ্ছে তোমার, তোমরা টেক্সট কেউ পড়েছো এটার? বই থেকে পড়েছিলাম।
এখানে আহ, তরফদার তরফদারের ঘটনাটা কি দেওয়া আছে, তার কি হলো, তা পেলাম না। এই গলা প্রফেসর গজানন তরফদারের অদৃশ্য মেকা অদৃশ্য প্রফেসরকে আক্রমণ করছে। পাঁচিলের গা বেয়ে রক্তের ধারা নেমে আসছে বাগানের ঘাসের দিকে, তারপর শব্দ হলো ধূপ। প্রফেসর তরফদার পাঁচিল টপকিয়ে ওপাশের জমিতে পড়েছেন। তারপর সব শেষে পলায়মান পায়ের শব্দ, অর্থাৎ পালিয়ে গেছে তোমার তরফদার এখানে। আমি জানালার পাশে চেয়ারটা ক্লান্তভাবে বসে পড়লাম, বুকে হাত দিয়ে বুঝলাম হৃদস্পন্দন রীতিমতো বেড়ে গেছে। এইবারে একটা ঠং শব্দ শুনে মাথা তুলে দেখি ম্যাকাওয়ের দাঁড়টা ঈষৎ কম্পমান। বাবাজি ফিরে এসেছেন। বুয়েনা দিয়া বুয়েনা দিয়া, এগুলো সব অন্য ভাষা। আমি ইংরেজিতে উত্তর দিলাম গুড মর্নিং। ব্যাপারটা কি? ফিরেছি ফিরেছি, সে তো দেখতেই পাচ্ছ, থুড়ি শুনতে পাচ্ছি, চোর চোর জচ্চোর জচ্চোর। এখান থেকে বাকি অংশটা তোমাদের বললাম। অর্থাৎ কি ম্যাকাও শেষে থেকে যাচ্ছে প্রফেসর শঙ্কুর সঙ্গে সে বন্ধু হয়ে। আমার মনে হয় গুড মর্নিং কে বলছে, দাঁড়াও বলে দিচ্ছি। এক মিনিট, কোথায় লেখা? ওখানে দেখবে ওর প্রত্যুত্তরে গুড মর্নিং বলেছে না। হোয়াট ইজ বুয়েনা দিয়াস মিনিং? গুড মর্নিং হবে, হ্যাঁ। স্প্যানিশ শব্দেই কথা বলছে সবগুলো, যতগুলো কথা বলছে সব স্প্যানিশ শব্দ, ঠিক আছে? কি বলছো? মনে হয় এগুলো সব গুগল সার্চ করে দেখে নেবে। গ্রাসিয়াস মিনিংস হচ্ছে থ্যাংক ইউ। স্প্যানিশে থ্যাংক ইউ কে গ্রাসিয়া। তো এইগুলো শর্ট কোশ্চেন আসতে পারে। এবারে ব্যাপার হচ্ছে তোমাদের দেখো, দুটো মডুল থেকে দুটো দুটো করে হয়েছে, ঠিক আছে? মডুল 1 থেকে লুল্লু হয়েছে আর ভূষণ্ডির মাঠে হয়েছে। যেগুলো পড়াচ্ছি সেগুলো থেকে 100% শিওর কমন পাবে। ভালো করে করবে, আমি নোটগুলো তোমাদের দিয়ে দেবো, পড়ানোগুলো আগে করেই নিচ্ছি। আর এরপরে মডুল 3 আর 4 থেকে দুটো তিনটে করে করাবো আগে। যেমন হচ্ছে এখানে হত্যাকারীকে আর কিরিটির আবির্ভাব দুটো আছে দেখবে, ঠিক আছে? আর যেটা হচ্ছে মডুল 4, সেখানে 4টা আছে: শনি মঙ্গলের রহস্য, রক্তের দাগ, ব্ল্যাক প্যান্থার রহস্য, হেতমগড়ের গুপ্তধন। কেউ পড়েছো এই 4টা গল্পের মধ্যে কোনোটা? হ্যাঁ পড়েছি সবকটাই। কোনগুলো ভালো লেগেছে? কোন দুটো ভালো লেগেছে, সহজ সরল লেগেছে বলো? ওই শনি মঙ্গলের রহস্য খুব সুন্দর, আর হত্যাকারীকে এটাও খুব সুন্দর। আর রক্তের দাগও, রক্তের দাগটা একটু বড় বাট খুব সুন্দর। ভালো লাগেনি ব্ল্যাক থেকে প্যান্থার যদি রহস্য? সহজ কোনোটা হয় তাহলে হচ্ছে শনি শনি মঙ্গলের রহস্য। ব্ল্যাক প্যান্থার রহস্যটা ভালো লাগেনি নাকি? সৈয়দ মুস্তফা অতটা ভালো সিরাজ। লাগেনি, তবে খারাপ না। কিরিটির আবির্ভাব কেউ পড়েছো? হ্যাঁ পড়েছি পড়েছি। বাহ, তোমরা তো সবই পড়ে নিয়েছো তো। আর কে একটাও পড়েনি এখনো? হাত তোলো। তা সব পড়ে নিয়েছি, কিন্তু ভুলেও গেছি, আবার রিভিশন করতে হবে। আসলে প্রচুর চরিত্র আছে না, এগুলো তোমরা ছক করছো না কেন? যখন পড়ছো চরিত্রগুলোর নামগুলো লিখো না কেন? আমি পড়ানোর জন্য যখন রেডি করি না, আমি পড়ানোর জন্য আমি খাতাতে লিখে নিই এই চরিত্র আছে, এই আছে, দিই না তোমাদের, এগুলো রাফে লেখা থাকে। আর তোমরা তো পড়ছো নিজেরাও, তারপর নোটগুলো দিই, তার জন্য সবগুলো দিই না। উপন্যাসে যেমন দিচ্ছি। হ্যাঁ শুধু একটুখানি বলে দিন যে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবেই, তাহলে একটু সুবিধা হবে পরীক্ষাতে একদম প্রতিটা মডুল থেকে আমি তোমাদের এই যে বললাম না যে প্রতিটা মডুল থেকে দুটো তিনটে করে পড়িয়ে নিচ্ছি, তাহলে কি হচ্ছে প্রতিটা মডুল কভার হয়ে যাচ্ছে, তোমরা সবই কমন পাবে। যেমন লুল্লু আর ভূষণ্ডির মাঠে পড়ানো হয়েছে, ওখানে বাক্য আছে সব ভুতুড়ে। এখানে বোমযাত্রী ডায়েরি, প্রফেসর শঙ্কর, দুটো হয়ে গেল। বাকি দুটো পড়িয়ে নেবো কোনো একদিন, ক্লাস হলেই দুটো হয়ে যাবে। আর
এই যে বাকি দুটো মডিউল আছে, এই দুটো থেকে দুটো দুটো করে বললাম করাবো। প্রথমটাতে দুটোই আছে, হত্যাকারী কে আছে, কীর্তির আবির্ভাব আছে। হত্যাকারী কে এটা আলোচনা করব যেদিন ক্লাস করাবো এই পেপারটা। আর গল্পগুলো ছোট, আমি একটু বড় করে আলোচনা করছি, একটু ছোট স্যার করে আলোচনা বলছিলাম করলেও যে হবে। বাংলা সাহিত্যে গোয়েন্দা কাহিনীর উদ্ভব ও ক্রমবিকাশ, এখান থেকে একটু 10 নম্বরের প্রশ্ন আসতে পারে বলে মনে হচ্ছে। হ্যাঁ, একটা করতে হবে ওখান থেকে, ওই উদ্ভব আর ক্রমবিকাশ নিয়ে একটাই প্রশ্ন হবে। কে কে আছেন, কে কে কৃতিতে স্বাক্ষর রেখেছেন, ধারাটা শুরু থেকে এখন অবধি যেটা রয়েছে সেগুলো কয়েকজন ব্যক্তিত্বের নাম এবং তাদের গোয়েন্দা সিরিজগুলোর নাম কয়েকটা লিখতে হবে। ওই যে পড়ে আছে না বাংলা গোয়েন্দা কাহিনীকার, প্রথম দুটো মিলিয়ে একটা অ্যান্সার করলেই হবে। অনেক আছে স্যার, অনেক আছে, মানে মনেই রাখতে পারছি না। বুঝতে পারছি, ওগুলো ছোট ছোট করে করে নিতে হবে, মানে একটা অ্যান্সারের মধ্যে সবগুলো থাকবে কম বেশি করে। আচ্ছা, তোমাদের দেখো, তোমাদের যেগুলো একদম বড় বড় আছে সেগুলো কিন্তু আসবেই। দেখো এখানে কল্পকাহিনীর উদ্ভব ও বিকাশ যেরকম আছে, ওটা থেকেও প্রশ্ন আসতে পারে। ধরো 10 নম্বরে 4টা প্রশ্ন দিল, দুটো করতে হবে তোমার, তাই তো? তো একটা হয়তো মডুল 1-এর এই প্রথমটা থেকে দিল, আর মডুল 3-এর ওই প্রথমটা থেকে দিল। 10 নম্বরে দুটো দিতেই পারে, ওই দুটোর আমি দুটো আলাদা প্রশ্ন তোমাদের দেবো। আর মডুল 1 থেকে ধরো লুল্লু, এটা একটা বড় ঘটনা, এটা থেকে প্রশ্ন 10 নম্বরে আসতে পারে। আর হচ্ছে ওই তোমার হত্যাকারীকে, এটা থেকে 10 নম্বরের প্রশ্ন আসতে পারে। যেগুলো বড় বড় টপিক উপন্যাসের মতো, সেগুলো থেকে 10 নম্বরের প্রশ্ন আসতে পারে। আর বাকি যে ছোট ছোট গল্পগুলো আছে, এই যে পোমযাত্রীর ডায়েরি বা তোমার ভূষণ্ডির মাঠে, এগুলো 5 নম্বর আসতে পারে। যেগুলো উপন্যাস টাইপের আছে, অনেক বড় আছে, প্রচুর চরিত্র আছে, আর সেইগুলো 10 নম্বরের জন্য করে রাখবে। যে কোশ্চেন সেটটা দিলেই বুঝতে পারবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। কটা বাজছে? 9:30 হয়ে যাবে। ক্লাসটা রেকর্ড করেছি, আমি সময় করে আপলোড করে দেবো। স্যার আগের যেদিনটাও করেছিলেন স্যার, আমি দুদিন করতে পারিনি। বলেছে তো নিশ্চয়ই করেছি। স্যার হুম। কবিতার ক্লাসগুলো দেননি? আসলে আমি যেখানে গেছি ওখানে আপলোড করতে প্রচুর সমস্যা হচ্ছে, তো ল্যাপটপটা নিয়ে গেছিলাম আপলোড করতে, তো হয়নি। এত স্লো নেটওয়ার্ক আছে, তাও আবার তোমাদের এক্সামের নোটিশ দিয়ে দিয়েছিল, ওই 2 দিন মাঝে গেছি তাতেই। তো আমি দেখবে। স্যার একটা প্রশ্ন আছে, আপনি বলে নিন তারপর বলবো। না না, বলো। বলছিলাম আপনি যে ওই যে একটা ভিডিও করেছিলেন না, যে একটা কি ইউজিদের ক্লাস আছে জানুয়ারি সেকেন্ড উইক অবধি, তারপরেই পরীক্ষা হবে। হঠাৎ করে তো পরীক্ষার নোটিশ দেখে আমি তো পুরো থ হয়ে গেছি। ইউনিভার্সিটি দেখো নিজের নিয়ম নিজেই ভাঙছে। কি করে হয়, ক্লাসেও ডেট দিয়েছে, আবার পরীক্ষাও আগে নিচ্ছে, মানে মাথা মুন্ডু তো কিছু নেই না। সেকেন্ড ইয়ার ব্যাচ এগুলো হয় না, নিয়ম অনুযায়ী হয় না এরা। আর আমার মনে হচ্ছে পরীক্ষার ডেটগুলো পেছবে, এরা তাড়াহুড়ো তড়িঘড়ি করে দেয়। কিছু কিছু ইচ্ছাকৃত ভুল থাকে, আর কিছু অনিচ্ছাকৃত থাকে। আমার মনে হচ্ছে এগুলো যেন ইচ্ছাকৃত ভুল করেছে ইউনিভার্সিটি, দেখবে ডেটগুলোকে পিছবে আবার। এই প্রথম দিকের ডেটগুলোকে আমার মনে হচ্ছে পিছবে, ওই 26, 27, 28, 29, এই 4টা ডেটে যে পরীক্ষাগুলো আছে এগুলো পিছোতে পারে। তাও কত কত দিনের মধ্যে নোটিশ পাবো যদি পেছান? পেলে 10-15 দিন আগেই পাবে, মানে দশ মানে পরীক্ষার ডিসেম্বরের মধ্যে। 10-15 দিন আগে? 10 ডিসেম্বর আগে, হ্যাঁ, এদের তো মাথা মুন্ডু নেই কোনো কিছু। বাবা, তাহলে আর কি লাভ। আর যেগুলো পেছবে সেগুলো আর পেছবে, মানে বিশাল পেছবে, সেগুলো ফেব্রুয়ারি মার্চে হয়ে যাবে, ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চের শুরু। এমনিই তো একটা পরীক্ষা ফেব্রুয়ারি অতদিন টেনে নিয়ে গেছে, কোনো মানে হয় না। এই পেপারটার পরীক্ষা কবে আছে তোমাদের? 21-এ? স্যার অনার্স পেপারগুলো ডাবল ডাবল করে দিয়েছে, ওগুলো সিঙ্গেল সিঙ্গেল করে নিয়েছে। সবকটাই অনার্স গো। আসলে দেখো, 4টে অনার্স পেপারে না, আর এগুলো রেজিনা একটু মিউট করে এই দাও, 8টা তোমার সাথে পেপার কথা তো বলছি। অনার্স। শোনো শোনো, তোমাদের এখানে সবগুলোই বাংলার পেপার। আর ব্যাপার হচ্ছে এইভাবে কেন রুটিন করে আমি জানি না, ওদের কোন দিক থেকে কি সুবিধা হয়। আহ, সেই তো গ্যাপ দিচ্ছেই তো মাঝে 10 দিন 12 দিন, কেন একটা একটা করলেই তো হতো তো। তো এরকমই করবে, আবার ডেটও চেঞ্জ করবে, কারণ এই ডেটগুলো সবগুলোই ফিক্সড নয়, দেখবে অনেক ডেট চেঞ্জ হবে। তো এদের কখন কি করে বলা মুশকিল। এই ইউ যেটা আজকে পড়ালেন সেই পেপারে পরীক্ষাটা আছে 12 তারিখ, 12ই জানুয়ারি। 12ই জানুয়ারি, মানে ডিসেম্বর মাসটা গোটাই পাচ্ছ। সব থেকে খারাপ মানে
রুটিন দিয়েছে এই সিসিবিজি 11 12 13 14 চারটেই একদম মানে একদিন পর মানে সব আগে থেকে কমপ্লিট করতে হবে, পরের দিন এসে আর কিছু পড়া যাবে না। ঠিক আছে, তাহলে তোমাদের আমার মনে হয় ওই পেপারগুলোর উপর জোর দেওয়াটাই ভালো, আমিও ওগুলোরই নোট দেওয়ার চেষ্টা করছি তাহলে। হ্যাঁ ওই 26 আর 28 মানে হুম, 11 12 13 14। 28-এর পরে একবারে 12 তারিখে পরীক্ষা, তাই তো? হ্যাঁ 12র পর আবার 18, 18র পর আবার 8। তাহলে ডিএস পেপারগুলো সময় পাচ্ছ। ঠিক আছে, তোমাদের ডিএসপিজি নেক্সট পেপারে ক্লাসে সময় পাওয়া যাবে, ওই চারটে পেপারে সময় পাওয়া রেজিনা যাবে। একটু মিউট করে দাও, আমি তোমার কথাগুলো শুনবো। আসলে ইকো হচ্ছে প্রচুর তোমার ওখান থেকে। এবারে ব্যাপার হচ্ছে 11, 12, 13, 14। 11, 12 তোমাদের অনেক এগিয়ে আছে, ঠিক আছে। 13, 14 আমার মনে হয় বেশি ক্লাস জরুরি আছে তোমাদের শেষ করার জন্য। 14টা স্যার একটা প্রশ্ন মানে কথা ছিল, ওই সিসিপিসি 12 এর যে লাস্ট মডিউলটা আছে না, ওখানটায় না আমাদের হয়নি লাস্ট মডিউল। সিসিবিজি 2 বলছো না 12 বলছো? সিস 12 12 12। হ্যাঁ, আমি বুঝতে পারছি, কয়েকজন নাট্যকার আছেন যার আর স্যার আমার আন্দোলনগুলো বেশি আছে। ভালো হয় কি স্যার, ওই সিসিবিজি 14 এ যদি ইংরেজি সাহিত্যের নোটস গুলো দিয়ে দেন, শেক্সপিয়ার তারপরে হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের নোটস দিয়ে ওগুলোই দিলে ভালো বলছি, হয়। আমি 13, 14 পেপারেরই কথা বলছি। ঠিক আছে, ওই পেপারগুলোই তোমাদের আলোচনা হবে নেক্সট ক্লাসে, হয় 13 নয় 14, এই দুটোর মধ্যে আলোচনা করব। রেজিনা বলো, কি বলছিলে? হ্যাঁ 13, 14ই বললাম, 13, 14ই বললাম, ওইগুলোই আলোচনা করব নেক্সট ক্লাসে তোমাদের। স্যার বলছি যে কবিতাগুলো বাদ গেছে ওগুলো কি আর পড়ার দরকার নেই নাকি থাকবে, ওগুলো না পড়লেও হবে? বাদ গেছে মানে যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো পড়িয়েছি, এগুলোও পড়াবো। মানে 22 শ্রাবণ আরো একটা হুম কি হুম, ছিল, ঠিক ওগুলো আছে। না পড়লে না না হবে তাই? পড়লে নয়, আমি মাঝে আলোচনা করে দেবো তোমাদের। দেখো আজকে হলো 29 তারিখ, তোমাদের প্রথম পরীক্ষা কবে আছে? 26 তারিখ না? হ্যাঁ তো হ্যাঁ 26 এক তারিখ। মাসে এখন কি 10টাও ক্লাস হবে না এক মাসে? তো উম, দশ, স্যার আর এক মাস নেই স্যার। হ্যাঁ ধরে নাও এক মাস ধরেই নাও। তো 8-10টাও তো বিগত ক্লাস হবে না? ধারাগুলো পড়ুন না। বললাম মানে 8-10টা। কি বললাম? বললাম যে 26 তারিখ তোমাদের পরীক্ষা, এখন তার মধ্যে 8-10টা হলেও ক্লাস হবে, ঠিক আছে। তো সেখানে এগুলো সবই আলোচনা করার চেষ্টা করছি আমি। এমনকি পরীক্ষা চলাকালীন তোমাদের দেখবে সেই দিনগুলোর সন্ধেবেলায় বা পরের দিন দুটো পরীক্ষার মাঝে আবার গ্যাপ আছে, 26-27 তারিখ ফাঁকা আছে, 27 তারিখ তো তোমাদের ক্লাসে কিছু আলোচনা করব নেক্সট পরীক্ষার জন্য। তারপরে তো অনেকগুলো গ্যাপ আছে, ওই 4টা হয়ে গেলে। তো স্যার বলছিলাম পরীক্ষার আগের দিন ক্লাস দেবেন না, ওই দিনটা একটু পড়তে লাগে। ওই দিন ক্লাস করাই না আমি। হ্যাঁ হ্যাঁ। হুম, ঠিক আছে। নেক্সট ক্লাস কালকে আছে, কালকে সবাই জয়েন করবে, কালকে ওই 7:30টার দিকে ক্লাস হবে। 13 পেপার বা 14 পেপারই আলোচনা করব। ঠিক আছে, গুড নাইট সবাইকে।